পুজোর 5 দিন যদি ডায়েট করি, খাওয়া দাওয়া না করি ঠিক করে, তাহলে ঠাকুর অভিশাপ দেবেন বলে আমি মনে করি। তো পুজোর 5 দিন জমিয়ে খাওয়া দাওয়া হয়। অভিনেতারা না ছোটবেলা থেকে একটু নার্সিসিস্ট হয়, এবং আমিও খুব ছোটবেলা থেকে ভীষণ, যখন অভিনয় করি না, যখন স্কুলে পড়ি, তখন থেকে আমি একটু অ্যাটেনশন সিকার। দিনের শেষে তো আমরা অভিনেতারা কাজ করি মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। তাদের যখন ভালো লাগে আমাদের কাজ দেখে, এবং তারা যখন মানে ওই আনন্দ পেয়ে সেলফি তুলতে আসে, সেটাও ভালো লাগে। কিন্তু এক এক সময় মনে হয় একটু বেশি সেলফি তুলতে চাইছে, দুটো কাজ নিয়ে কথা বললে আরো বেশি ভালো লাগতো। বলে না বাঙালির 12 মাসে 13 পার্বণ, এখন তো আমার মনে হয় যে 26 পার্বণ আর কি। আকাশে ভেজা তুলোর মেঘ, চারিদিকে নতুন জামার মেলা, পুজো পুজো গন্ধ। আর পুজো মানেই সব কিছুই একটু স্পেশাল, তাই আমার এপিসোডও আজকে স্পেশাল। আমার পুজোর আড্ডা যার সঙ্গে, মানে আজকে যার সঙ্গে আমি আড্ডা দেব, কি বলি, তার ইনস্টাগ্রাম জুড়ে একটাই কমেন্টের বন্যা বয়, সেটা হচ্ছে ক্রাশ। তো আমি আজকে ঋষভদার সঙ্গে আড্ডা মারবো। আমার উল্টো দিকে আছে পুজোর আড্ডায় ঋষভ বসু। ঋষভদা, ওয়েলকাম টু টকবক। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ডাকার জন্য। আর আমি বহুদিন আগে এই স্টুডিওতে প্রথমবার এসেছিলাম। তখন আমার মনে হয়েছিল ওরা আমাকে কবে ডাকবে পডকাস্ট করার জন্য, তোরা কবে ডাকবি। তো ফাইনালি সেই দিনটা এসছে, এবং স্পেশাল একটা দিনে সেই দিনটা এসছে। সেটা আরো বেশি স্পেশাল লাগছে আমার কাছে। এই যে পুজো, তোমার কাছে পুজো কি, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে? এই মুহূর্তে দাঁড়িয়ে বা সবসময় পুজো মানে আমার কাছে একটা, যেরকম মা বাড়ি আসেন আর কি, বাপের বাড়ি আসেন, তো আমার কাছে পুজো মানে একটা হোম কামিং, ফ্যামিলি, বন্ধুবান্ধব, এদের সাথে সময় কাটানো। এবং ছোটোবেলা থেকে যেগুলো ছিল সেগুলো এখনও অল্প অল্প আছে, খুব লুকিয়ে আছে কিন্তু আছে। সেটা হচ্ছে নতুন জামা, অষ্টমীর দিন সকালে মায়ের হাতের লুচি ছোলার ডাল। প্যান্ডেল হপিং এখন সেইভাবে হয় না, কিন্তু অ্যাটলিস্ট প্যান্ডেলে, পাড়ার প্যান্ডেলে যে পুজোর গানগুলো বাজে, ওইটা ভীষণ নস্টালজিক লাগে। কারণ আমার ছোটোবেলার পুজোর গান একটা বড় অংশ ছিল, এবং এখনও সেরকম গান। এখন নতুন গান, পুজোর আলাদা করে গান বেরোয় না, সিনেমার গানগুলোই লোকে শোনে। কিন্তু আমাদের ছোটবেলায় তো পুজোর আলাদা করে গান বেরোতো, কখন নচিকেতা, কখন শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা, চন্দ্রবিন্দু। তো সেই পুজোটাকে ভীষণ মিস করি। কিন্তু সেই গানগুলো যখন আবার বাজে, 90s-এর গান, 2000-এর গান, খুব ভালো লাগে। তখন অনেক বেশি মানে কানেক্ট করা যায়, ভীষণভাবে কানেক্ট করা যায়। তোমার ছোটবেলার পুজোটা কেমন ছিল, মানে কোথায় কেটেছে তোমার ছোটবেলা? ছোটবেলার পুজো আমার বাড়িতে, কাকুরগাছিতে, যেখানে আমি বড় হয়েছি আর কি, উত্তর কলকাতায়, সেখানেই ম্যাক্সিমাম সময়টাই কাটতো। এবং তখন যেহেতু এত বাইরে যাওয়া, মানে সাউথের পুজো দেখা শুরু করেছি আমি কলেজে ওঠার পরে, তার আগে পুরোটাই নর্থেই থাকা হতো। এবং নর্থের একটা অন্যরকম আমেজ আছে পুজো, একটা অন্যরকম আন্তরিকতা আছে, একটা সাবেকিয়ানা আছে। আর না ভীষণ ওই একটা, যে সবাই মিলে একসাথে ওই প্যান্ডেলে সবাই মিলে একসাথে বসছি, আড্ডা মারছি, মেয়েরা আসছে অন্য পাড়া থেকে আমাদের প্যান্ডেল দেখতে, আমরা তাদেরকে দেখছি। তো এইরকমভাবে ছোটোবেলা একটা মজা হতো। এখন পুজো অনেক বেশি হয়ে গেছে বন্ধুদের সাথে, পুরনো বন্ধুদের সাথে। আমার স্কুলের বন্ধুরা, তারা অনেকেই চাকরি সূত্রে কলকাতার বাইরে থাকে, কিন্তু পুজোর সময় সবাই অলমোস্ট চেষ্টা করে আসা। তো তখন ওদের সাথে যে আড্ডা হয়, সবাই একসাথে মিলে বসে, বা আমাদের ইন্ডাস্ট্রির লোকজনের সাথে বসে বাড়িতে আড্ডা, গান বাজনা, খাওয়া দাওয়া, ওটা সব থেকে একটা বড় ব্যাপার। তো পুজোর সময় খেতে ভালোবাসো ভীষণ। কিন্তু যেহেতু হিরোদের একটু ডায়েট করে চলতে হয়, একটু ডিসিপ্লিনে চলতে হয়। কিন্তু পুজোর এই কদিন আর কি বাদ ভাঙা। ছোটোবেলায় কি হতো, সারা বছর পড়াশোনা করো, কিন্তু পুজোর 5 দিন পড়াশোনা করবো না, এটা মাস্ট। কারণ পুজোর 5 দিন পড়াশোনা করলে ঠাকুর অভিশাপ দেবেন। তো সেটা হয় যে পুজোর 5 দিন যদি ডায়েট করি, খাওয়া দাওয়া না করি ঠিক করে, তাহলে ঠাকুর অভিশাপ দেবেন বলে আমি মনে করি। তো পুজোর 5 দিন জমিয়ে খাওয়া দাওয়া হয়। আচ্ছা ঋষভদা, মানে ঋষভদার সাথে অনেক ফর্মালি কথা বলছি, আমার কিরকম একটা লাগছে বিষয়টা। একদমই বলিস না, ইনফর্মালি কথা বল। মানে আমাদের আড্ডা মারার সম্পর্ক, ওই যে ঋষভদা বললো ফার্স্ট দিন ঋষভদার সঙ্গে দেখা, এই স্টুডিওতে বসেই আমাদের একটা কাজ হয়েছে একসঙ্গে, বিশাল মজা করে কাজটা করেছি। তাও আমি ঋষভদাকে প্রশ্নগুলো আমার মন থেকেই জিজ্ঞেস করছি। এই যে স্টারডাম, বেশ অনেক দিন ধরে বিষয়টা তোমার সঙ্গে যে ঘিরে রয়েছে স্টারডাম, সেটা তুমি কতটা এনজয় করো, আর কতটা তোমার খ্যাতির বিড়ম্বনা রয়েছে? অভিনেতারা না ছোটোবেলা থেকে একটু নার্সিসিস্ট হয়, এবং আমিও খুব ছোটোবেলা থেকে ভীষণ, যখন অভিনয় করি না,
যখন স্কুলে পড়ি তখন থেকে আমি একটু অ্যাটেনশন সিকার, আর এমনি অ্যাটেনশন মানুষ আমাকে দেয় বা দিত আগে, তো সেটা আমার ভীষণ মজাই লাগতো, এখনও লাগে। ইনফ্যাক্ট এখন যেটা আমার মনে হয় যে অনেক বেশি এই মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়া আসার কারণে যেটা হয় যে কোথাও গেলে মানুষ কাজের থেকে বেশি সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়ে আর কি। সে হয়তো আমার সব কাজ দেখেনি, কোনো একটা পার্টিকুলার কাজ দেখেছে, দিয়ে সেলফি তুলে, এবার সেই সেলফিটা তোলে সে নিজের আনন্দের জন্য, এবং সেই সেলফিটা সে তার বান্ধবীকে দেখাবে, পরিবারের লোকজনকে দেখাবে, বন্ধু বান্ধবকে দেখাবে। তো এইটা আমার মনে হয় একটু কষ্ট দেয় কখনো কখনো। তো আমার মনে হয় অটোগ্রাফের যুগটাই ভালো ছিল, অ্যাটলিস্ট এটা কালেক্টেবল ছিল, এটা এই যে অটোগ্রাফ নিয়ে বাড়িতে সুন্দর করে সাজিয়ে রাখা। কিন্তু ভালোই লাগে, কারণ দিনের শেষে তো আমরা অভিনেতারা কাজ করি মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। তাদের যখন ভালো লাগে আমাদের কাজ দেখে, এবং তারা যখন মানে ওই আনন্দ পেয়ে সেলফি তুলতে আসে, সেটাও ভালো লাগে। কিন্তু এক এক সময় মনে হয় একটু বেশি সেলফি তুলতে চাইছে, দুটো কাজ নিয়ে কথা বললে আরও বেশি ভালো লাগতো। বাট হ্যাঁ, আমার মনে হয় অভিনেতা হিসাবে স্টারডম শব্দটা ঠিক আমার ক্ষেত্রে কতটা প্রযোজ্য আমি জানি না, কিন্তু ভালোই লাগে যখন এত মানুষের ভালোবাসা পাই আর কি, আর সেটা পুরোটাই কাজের জন্য। এবার ধরো একটা সময় অবধি সাধারণ জীবন কেটেছে, যেহেতু পুজো নিয়ে আমরা আলোচনা করছি, সে পুজো মানি রাস্তায় বেরোনো বলো, ফুচকা খাওয়া, আমি জানি না তুমি খাও কিনা, যাই হোক স্ট্রিট ফুড, কলকাতার স্ট্রিট ফুড, যে কোনো স্ট্রিট ফুড, তো সেটা তো তুমি চাইলেই এনজয় করতে পারবে না। না, সেখানে আসতে হলে পারি এখনো। হ্যাঁ, মানে আমার পাড়ায়, মানে আমরা যতই বড় হয়ে যাই না কেন, যতই স্টার ইত্যাদি হয়ে যাই না কেন, বাড়ির লোকেদের কাছে এবং পাড়ায় যাদের, মানে যেখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, তাদের কাছে কোনো স্টারডম ম্যাটার করে না। মানে এখনও যখন আমি আমার পাড়ায় যাই, আমার পাড়ায় খুব মজার একটা পাড়া আর কি, উত্তর কলকাতায় যেরকম হয়, ওরা সব ব্যাপারে ভীষণ ভীষণ উৎসাহী আর কি, এবং ভীষণ উৎসুক। তো ওদের ওটাই থাকে, আচ্ছা এই তুই ওই কাজটা করলি, ওই হিরোইনের সাথে তোর কিছু হলো, আচ্ছা ওই কাজটা করলি, ওখানে অমুক অভিনেতা ছিল, কেমন রে ভদ্র কথা বলে নাকি, যেরকম সিনেমায় ভিলেন হয় ওরকমই ভিলেন। তো এই ধরনের প্রশ্নগুলো আসতে থাকে। বাট হ্যাঁ, পাড়ায় গেলে ওটা এখন পাড়ায় ওই দোকানে ফোন করে দিলে হয়তো বাড়িতে দিয়ে যায়। পাড়ায় মোড়ে দাঁড়িয়ে রোল চাউমিনটা এখন আর খাওয়া হয় না, কি ফুচকাটা এখন আর খাওয়া হয় না, সেটা মিস করি। বাট হ্যাঁ, আদারওয়াইজ আমার মনে হয় যে আন্তরিকতাটা, ভালোবাসাটা, সেটা একই আছে। ঠিক তাই। আর তাছাড়া নর্থ কলকাতা মানেই তো মানে ভালোবাসা, সাবিকিয়ানা ঐতিহ্য আর পাড়া কালচারটা, সাউথ কলকাতার মধ্যে সেই পাড়া কালচারটা নেই। সেটা আমি ভীষণভাবে এখন দক্ষিণ কলকাতায় থাকি বলে এখন ভীষণভাবে মিস করি। ওই রকে বসে আড্ডা। আমার যেখানে বাড়ি কাকুরগাছিতে, সামনেই একটা বিশাল বড় রিজার্ভয়ার আছে, তো একটা প্ল্যাটফর্ম মতন আছে, ওটা রকের মতন। তো ওই প্ল্যাটফর্মে আমরা ক্রিকেট খেলি, ওইখানেই আড্ডা মারি। ইনফ্যাক্ট যখন লকডাউন হয়ে গেছিলো, আমার মনে আছে যে আমার সব বন্ধুরা কেউই তখন কাজে যেতে পারছে না, আমরা লকডাউন আর কি উঠবে এরকম করছে 1 মাস 1.5 মাসে, আমরা সবাই ওই চাতালের ওপর আবার ছোটোবেলার মতন সেই ক্রিকেট খেলা, কস্কো বলে, সেই বল ড্রেনে চলে যাচ্ছে, ড্রেন থেকে বল কুড়িয়ে আনা, এই মজাগুলো কিন্তু এখনও ওখানে আছে। এই বিশ্বকর্মা পুজো থেকে রেসটা শুরু হয়, ঘুড়ি ওড়ানো থেকে। হ্যাঁ, এবং সেটা পুজো হয়ে কালী পুজো এবং চলতেই থাকে আর কি। এই বলে না বাঙালির 12 মাসে 13 পার্বণ, এখন তো আমার মনে হয় যে 26 পার্বণ আর কি। এবার আসি, মানে তোমার তো থিয়েটার থেকে তোমার অভিনয়ের জীবনটা শুরু, তুমি কিভাবে ইনফ্লুয়েন্সড হলে অভিনয়ের প্রতি? এটা একটা অনেক লম্বা স্টোরি। অ্যাকচুয়ালি আমি স্পোর্টসম্যান হতে চেয়েছিলাম, কিন্তু আমার একটা ইনজুরি হয় পায়ে, তার জন্য আমার প্রফেশনাল স্পোর্টস ক্যারিয়ার ওখানেই শেষ হয়ে যায়। তো তখন আমার মাথায় ছিল যে এমন কিছু একটা করব যেটায় খুব বেশি পড়াশোনা করতে হবে না, কিন্তু লোকজন একটু পাত্তা ফাত্তা দেবে, আর একটু টাকা পয়সাও কামাতে পারবো। সেটা সবসময় মনে হতো। প্রথমে আমার ইনিশিয়ালি মনে হচ্ছিল আমি রেডিও জকি হব, কারণ আমি খুব ভালো কথা বলতে পারতাম এবং আমার প্রচুর নলেজ ছিল, সেইটা নিয়ে আমার মনে হতো রেডিও জকি হতে পারবো। কিন্তু রেডিও জকি হতে গেলে যে আলাদা পড়াশোনা করতে হয় সেটার ধারণা ছিল না, কারণ আমার মা বাবা, মানে তখন ওই এত যে স্ট্রিমস হয়, তখন আইদার ইঞ্জিনিয়ার নাহলে ডাক্তার, না হলে জীবনে কিচ্ছু হবে না, এরকম একটা ধারণা ছিল মধ্যবিত্ত পরিবারে। হ্যাঁ, তো সেইখান থেকে রেডিও জকি হব ভেবে আমি মাস কমিউনিকেশনে ভর্তি হলাম সেন্ট জেভিয়ার্স কলেজে, এবং ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে সিলেবাসে প্রচুর ফিল্ম রিলেটেড জিনিসপত্র আছে, মানে টেকনিক্যাল এবং থিওরি। এবার টেকনিক্যাল নলেজ তো আমার জিরো, কি করব। তো আমার এক দিদি আছেন, সে তখন মা বলে একটি সিরিয়াল হতো, খুব খুব বিখ্যাত, অনেক দিন চলেছিল। মাতে ও একটা খুব মানে ইম্পর্টেন্ট চরিত্রে অভিনয় করতো।
আমি ওকে তখন ফোন করে বললাম যে আমি তোর শুটিং দেখতে আসতে পারি, আমি কিচ্ছু করবো না, চুপচাপ বসে থাকবো, শুটিং দেখবো। তো তখন দেবাংশু অঙ্কেল ডিরেক্ট করতেন ওটা, দেবাংশু অঙ্কেল চলে গেছেন। তো সেই শুটিংটা আমি দেখতে যেতাম মাঝে মাঝে, গিয়ে আমি দেখতাম কি করে ক্যামেরা মুভ করে, কি করে অভিনেতারা প্রস্তুতি নেয়, কি করে সবটা হয়। তো সিরিয়ালের ওই পরিবেশটা আমার খুব ইন্টারেস্টিং লাগতে শুরু করলো। এবং ওইরকমই একদিন যেতে যেতে গ্রিন রুমে কোনো একজন অভিনেত্রী, আমার এক্স্যাক্টলি এখন মনে নেই কে বলেছিলেন, কোনো এক অভিনেত্রী বলেছিলেন আমার দিদিকে, আরে ঋতুজা তোর ভাইকে তো খুব মিষ্টি দেখতে, ওকে বল না সিরিয়ালে ট্রাই করতে, এখন তো কত নতুন নতুন ছেলেমেয়েরা নিচ্ছে সিরিয়ালে। এইটা শুনে আমার মনে হয়েছে বাহ, এটা তো একটা দিক হতে পারে যে আমি অভিনয় করতে পারি। আর অভিনেতা সত্তাটা আমার ছোটবেলা থেকেই ছিল, কারণ আমি ছোটবেলা থেকে ভীষণ আর কি ওই স্কুলের ক্লাস বাঙ্ক করে আমি বোধহয় প্রত্যেক বছর একবার করে আমার ঠাকুমাকে মেরে ফেলেছি। আমার ঠাকুমা মারা গেছিলেন, এটা আমার সাথে এটা সবাই করে আমার মনে হয়। হ্যাঁ, আমি আমার দাদুকে মেরেছি। আমার মনে হয় অভিনয়টা ওখান থেকেই শুরু হয়। এবং স্কুলে আজকে যেতে ইচ্ছা করছে না, পেট ব্যথা, এটা আমি ক্লাস 1 কি 2 এর একটা ইনসিডেন্ট, আমার অতটা মনে নেই, মায়ের কাছ থেকে এখন গল্প শুনি যে এরকম আমার একদিন স্কুলে যেতে ইচ্ছা করেনি এবং আমি সকাল থেকে ভীষণ পেটে ব্যথার একটা নাটক করেছি। এবং ফাইনালি যখন স্কুলের গাড়িটা চলে গেছে, বাবা বলেছেন যে আজকেও যেতে পারবে না, ওর শরীর খারাপ বলে বাবা যেই ঘরে ফিরে এসছেন, আমি একদম তারাক করে লাফিয়ে উঠেছি, দিয়ে বলছি হ্যাঁ কেমন অ্যাক্টিং করলাম। তো সেইটা ছিল, সেইটা ভেবে আমি ভাবলাম যে তাহলে তো বেশ, আমি সিরিয়ালে অভিনয় করতে পারি। তো আমি বাড়িতে এসে বললাম মাকে। বাবা খুব অখুশি ছিলেন, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেব না, জয়েন্টে বসিনি এবং ইঞ্জিনিয়ারিং করব না। তো তাতে আমার বাবা খুব প্রায় 1-1.5 বছর আমার সাথে কথা বলেননি এবং প্রচণ্ড রেগেছিলেন আর কি, যে নিজের ফিউচারটা এইভাবে নষ্ট করছে, কি হবে মাস কমিউনিকেশন পড়ে। হ্যাঁ, মানে ওই রকমই আর কি, প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলতেন না। মাকে এসে বললাম যে আমি এরকম ভাবছি, দিদির ওখানে গেছিলাম, ওরা বলছিল আমার সিরিয়ালে হতে পারে, আমি ভাবছি সিরিয়াল করব। সেটা শুনে আমার মা বললেন তুমি সিরিয়াল করবে কি, তুমি কোনোদিনও অভিনয় করেছো? তুমি তো স্কুলে সারা জীবন শুধু স্পোর্টসই করে গেছো, তুমি তো কোনোদিনও অভিনয় করোনি, এটা তো একটা আর্টস, এটা পারফর্মিং আর্টস, তোমাকে তো এটা শিখতে হবে। তুমি একটা কাজ করো, তুমি থিয়েটার জয়েন করো, থিয়েটার শুরু করো, তুমি দেখে নাও কোথায় কীভাবে, আমি তো জানি না, তুমি নিজের মতন দেখে নাও কোথায় থিয়েটার করবে, থিয়েটারে তুমি কয়েক বছর কাটিয়ে শেখো অভিনয়, তারপরে তুমি সিরিয়াল কি সিনেমায় অভিনয়ের কথা ভাববে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ফেয়ার, মা বলেছেন নিশ্চয়ই এটা কোনো একটা তো মূল্য আছে, বলে আমি থিয়েটার করা শুরু করলাম। এবং থিয়েটার করতে করতে বছর 2-এর মধ্যে আমি একটা ন্যাশনাল স্কলারশিপও পেলাম থিয়েটারের জন্য, যেটা একটা স্টাইপেন্ড তখন পেতাম। তাতে আমার বাবা একটু নরম হলেন যে আচ্ছা, মাস গেলে কিছু অল্প কিন্তু কিছু তো টাকা পাচ্ছে, যে নিজের হাত খরচাটা বা গাড়ি ভাড়াটা দিতে পারছে এবং আমার কাছে হাত পাচ্ছে না। সেই থিয়েটার করা শুরু করে তারপরে এমন একটা সময় এলো যে আমি পরপর সিরিয়াল রিজেক্ট করতে শুরু করলাম, কারণ তখন সেটা তুইও জানিস কিছু, থিয়েটারের না একটা অদ্ভুত নেশা আছে। হ্যাঁ, এটা একটা ভয়ঙ্কর নেশা। সেই নেশাটা একবার যার লেগে যায়, এবং ছোট বয়সে যাদের লেগে যায় তাদের তো খুবই খারাপ অবস্থা। তো সেই নেশাটা আমায় গ্রাস করলো এবং তারপরে 2007-08 থেকে আমার থিয়েটারের যাত্রা শুরু, সেটা এখনও চলছে। তারপরে থিয়েটার থেকে আস্তে আস্তে করতে করতে একটা সময় সিরিয়ালে টুকটাক অভিনয়ের সুযোগ, কিছু শর্ট ফিল্মসে অভিনয়ের সুযোগ, কিছু ডকুমেন্টারিতে অভিনয়ের সুযোগ। সিরিয়াল কি খড়কুটো? না, আমার প্রথম কাজ হচ্ছে সিআইডি বাংলা। আচ্ছা, সিআইডি বাংলায় তখন হতো, এবং যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল সে আমার থিয়েটারের বন্ধু ছিল আর কি, আমরা একসাথে থিয়েটার করতাম। এবং খুব লাকিলি ওরা একটা এপিসোড করছিল যেখানে একটা ফুটবলকে কেন্দ্র করে গল্প, এবং যেহেতু আমি ভালো ফুটবল খেলতাম সেই জন্য আমাকে বললো শোন না, একটা ফুটবলারের পার্ট আমি খুব করে বলেছি তোর হয়ে যাবে, তুই চলে আয় অমুক দিন রবীন্দ্র সরোবরের শুটিং। তখন এত কিছু হতো না, লুক সেট, এই অডিশন, এই হ্যানা ত্যানা, এত কিছু হতো না। অমুক দিন শুটিং ভোর 7টার সময় রবীন্দ্র সরোবরে চলে, আমি বলে রেখেছি তোর কথা, তোর ছবিও দেখিয়ে দিয়েছি। আমি চলে গেলাম, এবং যেহেতু ফুটবলটা ভালো খেলতাম ওই পার্টটা খুব ভালো করেছিলাম। এবং তখন যে ডিরেক্টর ছিলেন, এখনও অনেক টেলিভিশন উনি ডিরেক্ট করেন, গোপালদার সাথে আমার সেই প্রথম আলাপ। এবং গোপালদা নিজে যেহেতু ফুটবল খুব ভালোবাসে, প্রথম শট থেকে আমার একটা আলাদা একটা জায়গা তৈরি হয়ে গেল। এবং যেহেতু থিয়েটার করতাম বলে একটা আস্তে আস্তে পরিচিতিও হচ্ছিল। তারপরে আমি দীর্ঘদিন বহুরূপীতে থিয়েটার করি, এবং বহুরূপীতে থিয়েটার করার সুবাদে কলকাতা শহরের মানুষজন আমাকে চিনতে শুরু করে যে না, থিয়েটারে একটা নতুন ছেলে এসছে যে এত বড় দলে নতুন নাটকে মূল চরিত্র অভিনয় করছে।
সেইখান থেকে শুরু। তারপরে গোপালদাই পরবর্তীকালে যখন ব্যোমকেশ বলে একটা টেলিভিশন হতো, তখন গৌরবদা করতো ব্যোমকেশটা, তখন ব্যোমকেশের গল্পে রবি ঠাকুরের গল্প বলে একটা ওরা সেগমেন্ট শুরু করেছিল। তো এরকম আমার কখনোই না ওই সিরিয়াল টানা করা হয়নি, ওই যেতাম 7-8 দিনের একটা ক্যারেক্টার, কিন্তু ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ওই করে আমার শুরু। এবং তারপরে করতে করতে 2016 সালে আমার সিনেমায় প্রথম বড় ব্রেক অনিক দত্তর মেঘনাদ বধ রহস্য। তারপরে সেখান থেকে তো ব্যাক টু ব্যাক তারপর ব্যাক টু ব্যাক কাজ। তোমার কথাটা শুনে আমি ভেবেছিলাম যে তুমি হয়তো মানে জানতেই মানে ফোকাসড ছিলে, সেই জন্যই ফিল্ম স্টাডিজ বা মাস কমিউনিকেশন এটা নিয়ে পড়াশোনা করেছো। হ্যাঁ, সেটা একটা ছিল, কারণ আমি জানতাম যে তুমি জানতেই অভিনয় বা সিনেমা আমার ছোটবেলায় সিনেমা দেখা মানে কি জানিস তো, মানে টিভিতে যা আসতো তাই দেখতাম। এবং টিভি তখন বাড়িতে একটাই, মোবাইল আসেনি, মোবাইলে দেখার কালচার শুরু হয়নি। এবং আমার বাবা এক মেরুট সিনেমা দেখতেন, মানে বাবা দেখতেন হচ্ছে দিওয়ার, ত্রিশূল, অমিতাভ বচ্চন, আর্নল্ড, সিলভেস্টার স্ট্যালোন, জ্যাকি চ্যান, ব্রুসলি, মারামারির যত সিনেমা আর কি। আর মা দেখতেন উত্তম কুমার, ওই পুরনো বাংলা ছায়াছবি, বা ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন। সেগুলো আমাকে বাই ডিফল্ট দেখতে হতো। তখন অত বুঝিনি, কিন্তু আমি খুব এনজয় করতাম ওই ছবিগুলো সামহাও। ঋতুদার ছবি যদি বলি, অপর্ণা সেনের ছবি বলি, সেগুলো আমি খুব এনজয় করতাম, কিন্তু আমি অতটা বুঝতাম না যে ভেতরে কি আছে। আর ওই ছবিগুলোতে এনজয় করতামই, মারপিটের যে কমার্শিয়াল ছবিগুলো হতো। সেই থেকে আমার মনে হয়েছিল যে এর বাইরে যে সিনেমা হয়, সারা পৃথিবীতে এত সিনেমা হচ্ছে, তার কোনো আমার আইডিয়া ছিল না। সেটা আমি সেন্ট জেভিয়ার্সে যখন আমি মাস কমিউনিকেশন নিয়ে পড়তে ঢুকলাম, তখন ইরানিয়ান সিনেমা, সোভিয়েত সিনেমা, ফ্রেঞ্চ সিনেমা, আরও বেশি বেশি হলিউড সিনেমা, ট্যারেন্টিনো, স্করসিসি, এদের সাথে আস্তে আস্তে পরিচয় হতে শুরু করলো। হ্যাঁ, তোমার এই গল্পটা শুনে আমার ভীষণ নস্টালজিক লাগছে। মানে আমি ছোটোবেলা থেকে থিয়েটার করতাম, তো তারপরে যখন আমার কলেজ লাইফ, আমার জিওগ্রাফিটা এমএসসি, তো তারপরে আমার একটা সুযোগ আসে যে আমার মানে চাইছি অভিনয়টা করতে, বাট বাড়ি থেকে অতটা কেউ পারমিশন দিচ্ছে না। এরপরে নেটে বসবি, মানে এরকম একটা প্ল্যানিং রয়েছে। যা হয় আর কি, বাঙালি মধ্যবিত্ত পরিবারে যা হয় যে পড়াশোনা করে একটা চাকরি জুটিয়ে নে, একদমই তাই, জীবন সেটেল। যদি চাকরি না করিস তাহলে বাবার কাছে ভায়োলিন শিখছিস, তুই ট্রিনিটি কলেজ থেকে গ্রেড 5 পাস করেছিস, এরপর আরও ATCLটা করে নে, তারপরে তুই আমার মানে তুই জায়গাটা নেই আর কি, এরকম একটা মানে সেটেল প্ল্যান। তো আমার তো সেসব দিকে না, আমি জিওগ্রাফিতে এমএসসি করে হঠাৎ করে আমার একটা ফোন এলো যে তুই এরকম একজন হোস্ট নেবে। আমি ভাবছি যে আমি কি করে আর কি ইন্ডাস্ট্রিকে রিচ করব, কারণ আমার বাবা এইসব বিষয়ে কোনোভাবেই হেল্প করবে না। আমাকে রিচ করতে গেলে আমার একমাত্র ইন্সপিরেশন ছিল অঞ্জন দত্ত, যে ছিলেন মাস কমিউনিকেশন মানে জার্নালিস্ট থেকে মৃণাল সেনের সঙ্গে তার আলাপ, একটা ইন্টারভিউ নিতে গিয়ে বা সেখান থেকে একটা ক্লিক হয়ে গেল। ভাবছি এইখান থেকেই আমার একটা ক্লিক লাগবে। আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম হ্যাঁ আমি করব। মা বলছে তুই জীবনে কোনো দিন মানে জার্নালিজম নিয়ে পড়লি না, কিছু না? আমি বললাম না ওটা তো হোস্ট করতে হবে, একটা শো আছে এন্টারটেনমেন্ট শো, আবার সেটা এন্টারটেনমেন্ট শোই, তো সেই শোটা হোস্ট করতে হবে। তখন বুঝলাম যে অঞ্জন দত্তর সময় আর এই সময়টার মধ্যে কতটা তফাৎ। তখন একজন জার্নালিস্ট যে পড়াশুনো করে আসছে, তার একটা হিউজ নলেজ, তারপরে তাকে ডিরেক্টর পছন্দ করছে একটা চরিত্রের জন্য, তার ভেতর থেকে বের করে আনছে। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে তুমি অভিনয় করতে চাও, তারপরে তুমি অন্য জায়গা থেকে ঢুকছো, তোমায় কেউ ঢুকতে দেবে না, ওই জায়গাটা ব্লক করে দেবে। তুমি তো ক্যামেরার পেছনের মানুষ, তুমি কি করে সামনে আসতে পারো? সে তুমি থিয়েটার করো, তুমি শেখার ইচ্ছা আছে, যাবতীয় যা হোক না কেন, মানে সেটা এখন আমার সঙ্গেও হয়। মানে আমি এটা আমার মনে হয় এটা না একটা সময়ের সাথে সাথে সব রকম প্রসেস তো পাল্টায়। আগে এরকম আমরা যদি আগেকার দিনের সিনেমা স্টারদের তারা কিভাবে সিনেমাতে ঢুকলো, সেরকম যদি মানে আমরা যদি রাখি গুলজারের গল্প যদি জানিস, আমি আর কি দর্শকদের জন্য বলবো যে রাখি গুলজারকে এরকম ওনাদের গ্রামে একটা শ্যুট হচ্ছিল, যেখানে সন্ধ্যা রায় একটি ছবিতে অভিনয় করছিলেন। সেখানে রাখি গুলজার এমনি জাস্ট ওইখানে ক্রাউডের মধ্যে দিয়ে এসছিলেন শুটিং দেখতে। ওনাকে এত সুন্দর দেখতে, সন্ধ্যা রায় ওনাকে দেখে বলেছেন বা এই মেয়েটিকে তো বেশ সুন্দর দেখতে, একে তো সিনেমায় নেওয়া যায় বলে ওনাকে ডেকেছিলেন এবং সিনেমা জন্য ওনাকে সিলেক্ট করেন। তারপরে উনি বাংলা ছায়াছবিতে প্রথমে অভিনয় করেন, তারপরে হিন্দি ছায়াছবি, এবং তারপরে তো বাকিটা পুরোটাই ইতিহাস। তো তখন না এরকম একটা কালচার ছিল। এখন সেটা কিছুটা আমার মনে হয় সোশ্যাল মিডিয়া ওপর ভরসা মানুষ করে যে কার কত ফলোয়ার্স। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি সোশ্যাল মিডিয়ায় যারা ইনফ্লুয়েন্সার বা তাদের কারো প্রতি ডিসরেসপেক্ট না করেই বলছি যে সোশ্যাল মিডিয়া না ইটস
এটা কিছুটা একটু ফেক আমার মনে হয়, কারণ ওখানে তুমি ফিল্টার দিয়ে ছবি নিজের তৈরি করে নিতে পারো। এখন তো এআই আসার বোঝাই যায় না যে কে রিয়েল কে ফেক আর কি। তো সেইখান থেকে একজন মানুষকে আমি যদি তার সামনে বসে তার সাথে দুদণ্ড কথা না বলি, তাহলে আমি বুঝতে পারবো না। মানে আমারও এটা মনে হয় এখনও, এই বিষয়ে আমি ভীষণ ওল্ড স্কুল, যে একজন মানুষের সাথে যদি আমি ইন্টারাক্ট না করি, তার সাথে যদি আমি সময় না কাটাই, আমি বুঝতে পারবো না এই মানুষটার ভেতরে কি আছে। আমি সোশ্যাল মিডিয়ায় এসে কি কন্টেন্ট করছে তার উপরে ভিত্তি করে আমি তাকে কখনোই কাস্ট করতে পারবো না। কিন্তু এখন এটাই নর্ম, এখন এভাবেই অনেকে সুযোগ পাচ্ছেন, সেটা নিয়ে আমার, সেটা হয়তো সময়ের ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে পার্সোনাল, মানে মানুষের সাথে মানুষের সম্পর্কটা ওই আলোকবর্ষ দূরের মতন সরে যাচ্ছে আস্তে আস্তে, এবং পুরোটাই ভার্চুয়াল একটা জগতের মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি। সেটা না হলে আমার মনে হয় বেটার হয়, তাহলে কাজটাও ভালো হয় এবং আমরা মানুষের কাছাকাছিও বেশি পৌঁছতে পারি। একদমই ঠিক কথা। মানে এখনো এই যে আমি এই পডকাস্টটা হোস্ট করি, আমি খুব ভালোবেসে করি। আমার মনে হয় আমার অভিনয় শিক্ষারও একটা পার্ট এখানে হচ্ছে। আমি তোমার সঙ্গে কথা বলছি, তোমার থেকে মানে অনেক কিছু নিচ্ছি, দিচ্ছি। আমি এখানেও তো একটা অভিনয় করছি, মানে আমি যেরকম তোমার সঙ্গে সেরকম তো এরকম নই আমি। তো মানে এটা দর্শকরা ভুল ভাববেন না, আমার সাথে অন্যরকম কিছু না, কিন্তু আমাদের খুবই একটা সুসম্পর্ক ওর সাথে, ওর পুরো ফ্যামিলির সাথে আমাদের একটা খুবই দারুণ বন্ডিং, এবং এই বন্ডিংটা এসছে কিন্তু শিল্প থেকে, কাজ থেকে, সিনেমা থেকে। সেই জায়গা থেকে আমাদের ভালো লাগাগুলো একরকম, আমরা যেই ধরনের ছবি দেখতে ভালোবাসি, যেই ধরনের গান শুনতে ভালোবাসি, সেই সব মিলিয়ে না কোথাও না মানুষের সাথে মানুষ ওইভাবেই আমার মনে হয় জুড়ে যায়। এবং এই কানেকশনগুলো, সোশ্যাল মিডিয়ার কানেকশন হয়তো আজ আমি একে ফলো করছি, কাল আনফলো করে দিলাম, এরকম হতে পারে, কিন্তু একজন মানুষের সাথে একজন মানুষের যখন ডাইরেক্ট কানেকশন হয়ে যায় না, তখন কোনোভাবেই আমার মনে হয় যে সেই কানেকশন, হ্যাঁ হয়তো দূরত্ব তৈরি হতে পারে, হয়তো অনেকদিন কথা হলো না, সেটা হতে পারে, কিন্তু কানেকশনটা কখনো লুজ হয় না, এইটা আমার মনে হয়। এবং তুই যেটা বললি এই ব্যাপারে আমি একটা মজার কথা বলি, যে আমি দীর্ঘদিন স্কুলে শিক্ষকতা করেছি, অভিনয় শেখাতাম, নাটক শেখাতাম বাচ্চাদের। তো সেইটা না একটা আমার কাছে, আমার মনে হয় জীবনে আমি যত থিয়েটার শিখেছি, অনেক গুণী মানুষদের সংস্পর্শে এসেছি আমি, ন্যাশনাল স্কুল অফ ড্রামায় হোক কি বহুরূপীতে হোক, নান্দিকারে আমি কিছুদিন গৌতম দা, দেবশঙ্করদার সাথেও কাজ করেছি, বহুরূপীতে তো দীর্ঘদিন করেছি। কিন্তু আমি যখন স্কুলে নিজে শিক্ষকতা করতে গেছি, আমার খুব কম বয়সে, আমি যখন আমার 20 বছর 21 বছর বয়স, সেই সময় থেকে আমি বাচ্চাদের নিয়ে কাজ করছি, বিভিন্ন স্ট্রিট চিলড্রেনদের নিয়ে, পিছিয়ে পড়া শ্রেণীর বাচ্চাদের নিয়ে, সেক্স ওয়ার্কারদের বাচ্চাদের নিয়ে আমি অনেক কাজ করেছি, স্পেশালি এবলড বাচ্চাদের নিয়ে কাজ করেছি। ওদের সাথে কাজ করতে গিয়ে আমি যতটা শিখেছি, সেই শিক্ষাটা আমার মনে হয় আলটিমেট শিক্ষা। কারণ এই বাচ্চাদের সাথে কথা বলতে বলতে না, একটা হয় হচ্ছে আমি ওদেরকে কিভাবে বোঝাবো সহজ করে, আমি ওদেরকে স্তানিস্লাভস্কি, অমুক দমুক 10টা বড় বড় নাম বললে তো হবে না, তা ওদের কাছে পৌঁছতে পারবো না। তো ওদের কাছে কতটা সহজভাবে আমি পৌঁছতে পারি, অভিনয় বা থিয়েটার বা নাটক, এগুলো কত সহজভাবে ওদের কাছে প্রেজেন্ট করতে পারি, সেটা আমার নিজের একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছিল, যে আমি আরও কী করে সহজে কথা বলতে পারি, আরও সহজ করে কথা বলতে পারি। এবং ছোটদের সাথে কাজ করা একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে, ছোটরা ওদের কোনো ইনহিবিশন নেই, মাটির তাল, ওরা কিচ্ছু ভাবে না। মানে আজকে আমি এখানে বসে আছি, আমি জানি যে আচ্ছা আমাকে এখানে এরমভাবে বসে থাকতে হবে, আমাকে এইভাবে কথা বলতে হবে, অমুক জায়গায় গেলে অমুকটা করতে পারবো না, কোথাও একটা জোরে কথা বলতে পারবো না, খাবার প্লেট নিলে খুব অল্প খাবার নিয়ে অল্প অল্প খেতে। কিন্তু ছোটরা তো এসব ভাবে না, কারণ ওদের মধ্যে ওই মার প্যাচ, ওই জটিলতাগুলো তৈরি হয়নি। তো ওরা ভীষণ পবিত্র, এবং ওরা যেটুকু করে সেটা মন থেকে করে, সেটা ভালো খারাপ তার ঊর্ধ্বে আর কি, ভালো খারাপ বলে কিছু হয় না পৃথিবীতে। ওই যে পবিত্রতা, ওই যে ইনোসেন্সটা, ওই যে সবটা একদম মন থেকে করা, ওইটা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছে। এবং এখনও আমি চেষ্টা করি, যখন কাজ করি, অভিনয় করি, হয়তো অনেকে ভাবে যে উফ বাবা, ছেলেটা তো বড্ড মাথা খারাপ করে দেয়, এই না সেই না, এইটা করো ওইটা করো, কিন্তু ওটা কিন্তু ইটস এ চাইল্ড ইন মি, আমার মধ্যে যে শিশুটা আছে সেটা ভীষণ বেরিয়ে আসে, এবং এখনও সেটা বেরিয়ে আসছে। আমি কি এখানে শিশুদের মতন পা তুলে বসতে পারি, সেটা কি অ্যালাউড? আমি সবসময় এরকমভাবেই বসে আড্ডা মারি। হ্যাঁ, মানে সব ওই ইন্টারভিউতে এই চ্যানেলে গেলেই না খুব মানে বাবু হয়ে সুন্দর করে পরিপাটি হয়ে বসতে হয়, তো খুব ইচ্ছে করে আর কি এরকম ভাবে পাটা তুলে বসে একটু ঘরোয়া ভাবে বসে আড্ডা মারা। তো এইটা ভীষণ, যেটা তুই বললি, আমার মনে হয় এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে আমরা, এবং শেখার না কোনো
কোনো শেষ নেই এবং শেখার কোনো জায়গার অভাব নেই। আমি সবার কাছ থেকে শিখি। আমি যে ক্যাব ড্রাইভার আমাকে ক্যাবে করে নিয়ে আসে আমি তাকেও ফলো করি, তাদের গল্প শুনি। এবং কখনো এরকম হয়েছে আমি একটা ক্যাব ড্রাইভারের গল্প শুনেছি, আমার খুব মজার লেগেছে, খুব বক বক করছিল ছেলেটা। তা আমি প্রথমে একটু বিরক্ত হয়েছিলাম, তারপরে আমি কি করব, অনেকটা রাস্তা যেতে হবে, আমিও তার সাথে বক বক লাগালাম। এবং খুব ইন্টারেস্টিংলি আমি একটা ছবিতে একটি ড্রাইভারের চরিত্র অভিনয় করেছি রিসেন্টলি। আমি ওর চরিত্রটাকে কোথাও ওর মধ্যে একটুখানি ইনপুট করে দিয়েছি, যে ওই ছেলেটার চরিত্রটা এর মধ্যে ঢুকিয়ে দেবো। তো ওই পার্টিকুলার চরিত্রটার জন্য ওই ক্যাব ড্রাইভার কিন্তু আমার শিক্ষক। বাট দ্য সেম টাইম আজকে তোর সাথে কথা বলছি, তোর থেকেও কিছু জিনিস আমি পাচ্ছি, রিসিভ করছি, যেটা হয়তো অন্য কোনো পরবর্তী কাজে আমি কাজে লাগাবো। তো অভিনেতার এটাই আমার মনে হয় অভিনেতারা সবসময় খাই করে, মানে সবসময় খাদুক, মানে সবকিছুই আমরা সবকিছুই খাবো। স্টিভ জবস এর একটা বিখ্যাত উক্তি আছে না, স্টে হাংরি স্টে ফুলিশ। আমার মনে হয় অভিনেতাদের ক্ষেত্রে এটা সব থেকে বেশি ওয়ার্ক করে, যে তুমি কতটা ক্ষুধার্ত কাজ করার জন্য, এবং কতটা মানে ওই যে আমি গেলাম কোথাও একটা অভিনয় করতে, আমি ডিরেক্টরকে বললাম হ্যাঁ এটা তো মার্লন ব্র্যান্ডো এরম করেছিলেন, কি উত্তম কুমার এরম করেছিলেন, না আমি জিরো, আমি জানি না কিছু, আমি একদম নতুন কাজ করতে এসেছি। তো আমি যখনই কোনো প্রজেক্ট করি আমার সবসময় মনে হয় এই প্রজেক্টটা আমার প্রথম প্রজেক্ট, এর আগে আমি কিচ্ছু করিনি, তো এই প্রজেক্টটা আমার নিজের বেস্টটা দিয়ে দিতে হবে। এবং আমার এটাও মনে হয় যে এটাই আমার লাস্ট প্রজেক্ট, কারণ এটা যদি আমি ভালো করে না করি এরপরে আর কেউ কাজ দেবে না। এটা আমার মানে 10 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে কোট অ্যান্ড কোট সেইভাবে রেগুলার কাজ করছি, এবং সেটা 10 বছর পরেও আমার সেই সেম ফিলিংটাই হয় এখনও, আমি জানি না সেটা চেঞ্জ হয়নি। আচ্ছা ঋষভদা, আমি মানে জিজ্ঞেস করছি, তুমি যখন একটা চরিত্র পাও বা সেই অভিনয়টাকে তুমি কিভাবে ভাবো, মানে চরিত্রটাকে তুমি চর্চা দিয়ে দেখো নাকি দর্শন দিয়ে দেখো? যখন প্রথম অভিনয় শুরু করেছিলাম তখন চর্চা দিয়ে করতাম আর কি, যে আচ্ছা বাইরে থেকে এরকমভাবে হাঁটবো, এরকমভাবে তাকাবো, এরকমভাবে কথা বলবো, সেটা একটা প্রসেস। বাট এখন মানে যত দিন যাচ্ছে তত আমি চরিত্রের দার্শনিক দিকটা দেখতে চাই, এবং চরিত্রটা মন থেকে কি ভাবছে, তার মনটা কীরকম, হ্যাঁ তার মনে কি বিষণ্ণতা আছে, সেটা হয়তো ছবিতে কোথাও নেই, বা সে ছোটোবেলায় কি কোনো ট্রমা দিয়ে গেছে, এইগুলো না ভীষণ ভাবায়। এবং আগে চেষ্টা করতাম যে চরিত্র যেরকমই হোক না কেন আমি নিজের কিছু রাখবো না, চরিত্রটা একদম কমপ্লিটলি একটা নতুন কিছু তৈরি হবে। কিন্তু এখন যত দিন যাচ্ছে, কাজ করতে করতে যত অভিজ্ঞতা হচ্ছে, আমার জীবনের কিছু কিছু অংশ, সুখ দুঃখ রাগ, সেগুলো কোথাও গিয়ে না আমার চরিত্রগুলোতে মিশে যায়। তো এই সূত্রে আমি বলতে পারি যে ধর যেই কাজটা দিয়ে মানুষ আমাকে সব থেকে বেশি চেনেন বা ভালোবাসেন সেটা হচ্ছে শ্রীকান্ত। একদম শ্রীকান্তর যে চরিত্রের মনন, যে ফিলোসফিতে শ্রীকান্ত বিশ্বাস করে, সেটা কোথাও গিয়ে না আমার জীবনের সাথে একটা মিল আছে। ওই উদাসীনতা, ওই বোহেমিয়ান একটা ওটা আমার জীবনের সাথে একটা জীবনের ফেজ ছিল, সেইটার সাথে ভয়ঙ্কর মিলে গেছিল। এবং শ্রীকান্ততে আমি সত্যি বলছি ওরকম একটা কাজ যেটা আমি আলাদা করে কোনো চরিত্রায়ন করার চেষ্টা করিনি। এবং আমার যিনি ডিরেক্টর সানিদাও আমাকে এটাই, সানিদা যদিও আমার পূর্ব অভিজ্ঞতাগুলো জানতো না, কিন্তু সানিদা বলেছিল তুই যেরকম, তোকে দেখে তোর সাথে কথা বলে আমার যেটা লাগে আমি শ্রীকান্তকে ঠিক সেভাবেই দেখতে চাই। তো সেই জন্য আমি ওই রকম আলাদা করে কোনো প্রস্তুতি নিইনি যে আচ্ছা চর্চা দিয়ে এটাকে এরম করবো, ওরম করবো, সেরম করবো। কিন্তু হ্যাঁ, একটা জিনিসের চর্চা অভিনেতা হিসেবে নিয়মিত আমি করার চেষ্টা করি, সেটা হচ্ছে একটা ফিজিক্যাল ফিটনেসের মধ্যে থাকা। আমি বলছি তার জন্য যে 6 প্যাকস অ্যাবস থাকা প্রয়োজন বা আমার বাইসেপ থাকা প্রয়োজন সেটা নয়, আমার একটা ফিটনেস থাকা প্রয়োজন। হয়তো চরিত্রে সেটা কোনো চরিত্র আমার জিমন্যাস্টিক দেখায় না সব জায়গায়, ভটভটিতে দেখিয়েছিল, শ্রীকান্ততে তো দেখায়নি, কিন্তু আমার শরীর যাতে ফিট অ্যান্ড ফ্লেক্সিবল থাকে, কারণ আমরা যেই রকম শেডিউলে কাজ করি বা যেই রকম পরিস্থিতিতে কাজ করি সেখানে ফিজিক্যাল ফিটনেস ভীষণ ইম্পর্টেন্ট। তো সেটা একটা। এবং সেকেন্ড হচ্ছে যে আমার নিয়মিত একটা মগজের চর্চা করা, মানে ভালো গল্প পড়া, ভালো সিনেমা দেখা, ভালো গান শোনা, ভালো বই পড়া, সেইটা না ভীষণ ইম্পর্টেন্ট। কারণ সেইগুলো কনস্ট্যান্টলি আমার মগজটাকে, আমার মনটাকে তো ওরকমভাবে সাজিয়ে তুলছে। তো সেইটা ভীষণ ইম্পর্টেন্ট আমার মনে হয়, যে সেই অনুভূতিগুলো অভিনেতাদের তো খুব আবেগপ্রবণ এবং সেন্সিটিভ হতে হয়। তো সেইটা ভালো বই পড়লে, আমি এখনও খুব খুব কমার্শিয়াল ছবিতে একটা খুব দুঃখের সিন দেখে আমি এখনও খুব হাউ হাউ করে কাঁদি আর কি, ভীষণ, মানে আমি গুরুদক্ষিণা দেখে এখনও কাঁদবো।
আমি কয়েকদিন আগে মাসখানেক আগে আমি আনন্দ দেখছিলাম, এত পুরনো সিনেমা। আমি দেখে মানে তারপরে সারাদিন আর কি খাইনি দাইনি, কথা বলতে পারিনি। তো এগুলো ভীষণভাবে আমাকে স্পর্শ করে। ভালো বই পড়লে হয়, ভালো কবিতা পড়লে হয়, ভালো গান শুনলে হয়, যে আমি ভীষণভাবে আমার গায়ে কাঁটা দেয়, আমার চোখে জল চলে আসে। তো সেই চর্চাটা আমার মনে হয় যে অভিনেতা হিসেবে সবার করা উচিত, যে কি করে আমি নিজেকে ওই সেন্সিটিভ জায়গাটায় সবসময় ভাঙতে পারবো রাখবো। হ্যাঁ, নিজেকে। সেটা কষ্টকর, কারণ অভিনেতাদের তো ইমোশন বেঁচে চলতে ঠিক হয়। তো ইমোশনগুলো কখনো খুব হেভি হয়ে যায়, তার জন্য অনেক কষ্ট হয়, যেগুলো আমরা হয়তো সবাইকে বলতে পারি না, হয়তো বাড়ির লোকদের বলতে পারি না, যে এই সময় আমার খুব কষ্ট হচ্ছে। আমি যদি মাকে বলি, আমার মা আরও টেনশন করবে, সে রাতে ঘুমাতে পারবে না, সেটা জেনে আমার আরও টেনশন হবে। তো সেইগুলো আমার মনে হয় অভিনেতা হিসেবে সবাই হয়তো বাইরের দিকটাই দেখে, যেটা তুই প্রথমে বললি, স্টারডম, সেলফি তোলা ইত্যাদি। ঠিক। কিন্তু অভিনেতা না, দিনের শেষে গিয়ে যখন রাত্রিবেলা আমি ডিনার করে হয়তো শুতে যাই, ব্রাশ করতে করতে আয়নায় দেখি, তখন না কখনো কখনো মনে হয় আমি ভীষণ লোনলি আর কি, যে খুব একা। আমি, আমার সবাই আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার ফ্যামিলি আছে, আমার খুবই একটা হ্যাপি হ্যাপেনিং লাইফ। হ্যাঁ, কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে এত ভিড়ের মধ্যেও, এত সব কিছুর মধ্যেও, এত শব্দের মধ্যে কোথাও একটা একাকিত্ব কাজ করে। তো সেইটা ভীষণ, এবং সেইগুলোকেই আমি এখন কাজে লাগাই আমার চরিত্রায়নের ক্ষেত্রে। এবার সেই একাকিত্বকে তুমি এনজয় করো, নাকি সত্যি মানে সেইটা তোমাকে কষ্ট দেয় বা সেটা তোমাকে কুড়ে কুড়ে খায়? একটা শব্দ আছে না, দুঃখ বিলাসী, যে যারা দুঃখ পেতে ভালোবাসে। আমি খুব দুঃখ বিলাসী, তো ওই সিরিয়াসলি। একাকিত্বটা আমাকে দুঃখ তো দেয়, কিন্তু ওই দুঃখটা থেকে একটা কোথাও একটা গিল্টি প্লেজার থাকে। হ্যাঁ, যে আমার মধ্যে ওই ইমোশনটা আছে, ওইটা, ওই কান্নাটা আছে, ওইটার ওই রাগটা আছে, অনেক অ্যাংস্ট আছে আমার ভিতরে। আমি ভীষণ ছোটবেলা থেকে ভীষণ প্রতিবাদী, এবং ভীষণ একটা অন্যায় দেখলেই এই কেন হচ্ছে এটা, এরকম করা একটা ছেলে। তো এখন বয়সের সাথে সাথে বা কাজ করার এতটা দিন চলে গেছে, কাজ করছি, সব জায়গায় হয়তো সব কথা বলতে পারি না, সব বিষয়ে হয়তো প্রতিবাদ করতে পারি না, কিন্তু ওই রাগটা তো ভেতরে থেকে যায়, ওটাকে তো আমি ঝেড়ে ফেলতে পারি না। তো ওটা কোথাও ভেতরে আমাকে নাড়া দেয়, এবং সেগুলোকে আমি চ্যানেলাইজ করি যখন আমি অভিনয় করি আর কি। তো যখন তুই দেখবি যে আমি অভিনয়ে ভীষণ রাগের কোনো সিন হচ্ছে যেখানে, তো ওইগুলো অরিজিনাল আমার রাগগুলো তখন ওইভাবে আমার চরিত্রের মধ্যে দিয়ে নার্ভগুলো কাজ করে, যেটা ওইগুলো, সেরিব্রালে হ্যাঁ, ঢুকে যায়। ওইগুলো। এবং দুঃখের ক্ষেত্রেও ধর, কোনো আমার একটা প্রেমে দুঃখ পেয়েছি, যেমন শ্রীকান্ততে প্রচুর ছিল, তো আমার যে পূর্ব অভিজ্ঞতাগুলো, যেগুলো আমি প্রেমে যেই সত্যি সত্যি যেই আঘাতগুলো পেয়েছি, সেই এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগিয়ে, সেই ওই, আমি জানি না কি বলবো, নার্ভ টাচ করে যাওয়ার মতন ওই নার্ভগুলোকে কোথাও সক্রিয় করে তখন ওইগুলো কাজে লাগাই। ভটভটিতে যেমন তোমার চরিত্রটা একদম অন্যরকম ছিল, মানে একদমই আলাদা তুমি ছিলে, মানে সেটার প্র্যাকটিসটা কিরকম ছিল? ভটভটির একটা ব্রিফ ছিল হচ্ছে যে এই চরিত্রটা বয়স যাই হোক না কেন, দেখতে যাই হোক না কেন, এই চরিত্রটা একটা 7-8 বছরের শিশু। আমার ডিরেক্টরের এটাই ব্রিফ ছিল, তথাদা এটাই ব্রিফ করেছিল যে তুমি এবার তোমার মতন করো। এবং অনেকে ভটভটি দেখার পর বলেছিল, ধর এরকম চরিত্র হয় না কি, এরমভাবে এত ওভার অ্যাক্টিং কে করে, এত ওভার ইয়ে কে করে। আমার পাড়ায় একটি ছেলে আছে, আমার থেকে একটু জুনিয়র, মানে আমি ওকে ছোটোবেলায় মানে জন্মাতে দেখেছি আর কি। ও হচ্ছে এরকম আর কি, ভীষণ হাইপার। ধর আমার সাথে দেখা হলো, কেমন আছো, ভালো আছো তো, আরে দাদা তোমার ওইটা দেখলাম দাদা কি। তো এই ক্যারেক্টারগুলো এক্সিস্ট করে। আমি সাউথ কলকাতার একটা এসি অফিসের ফ্ল্যাটে বসে আমি কখনোই দেখতে পাচ্ছি না যে বাগবাজারে ওই গঙ্গার ধারে বস্তির ছেলেগুলো কীরমভাবে রিয়্যাক্ট করে, তাদের সুখ দুঃখগুলো। সাউথ কলকাতার পশ ফ্যামিলির একটা ছেলের যেরকম দুঃখ হলে তার যেরকম বহিঃপ্রকাশ হবে, আমি বলছি একটা বাগবাজারের বস্তির ছেলের কিন্তু বহিঃপ্রকাশটা সেটা নয়। একটা সাউথ কলকাতার ছেলের ওটা হলে সে লর্ড অফ দ্য ড্রিঙ্কসে যাবে, একটা দামি মদ খাবে, খেয়ে সেই দুঃখ প্রকাশ করবে। কিন্তু ওই বাগবাজারের ছেলেটা ওর বন্ধুদের সাথে বসে ওই গঙ্গার ঘাটে বসে বাংলা খাবে, কি গাঁজার ছিলিমে টান দেবে। তো এই যে ডিফারেন্সটা, এই যে ক্লাস ওয়াইজ ওয়াইজ ডিফারেন্সটা, সেইটা। আর আমি যেহেতু একদম নর্থ কলকাতায় এই সব মানুষের মধ্যেই বড় হয়েছি, এই মানুষগুলো না, আমার সব চরিত্রের মধ্যে কোথাও ওই নর্থ কলকাতা, ওই হেরে যাওয়া, না পাওয়া মানুষগুলোর কথা সবসময় আমার মনে হয় আমার চরিত্রগুলোর মধ্যে কোথাও থাকে আর কি। এই ধরনের চরিত্র যখন পাই, এবং ভটভটির মধ্যেও সেটা আছে। এবং ভটভটির মধ্যে যেটা সব থেকে বেশি আছে সেটা হচ্ছে ওই ইনোসেন্সটা,
যেটা আমি আমার ওই বললাম যে আমার ওই স্টুডেন্টদের থেকে রপ্ত করেছিলাম, সেইটা আমি ঢেলে দিয়েছি। এবং বাচ্চারা কিন্তু কখনোই কোনো বাচ্চাকে তুই দেখবি না ওই সবসময় বাবা মা এই চুপ করে বসো, এই এটা করবে না, সে না এটা কি গো, এটা কি, সে এরকমই করে, বাচ্চারা এটাই করে। তো বাচ্চার যখন ব্রিফ ছিল তো আমি সেটাই করেছি। এবার সেটা কিছু মানুষের মনে হয়েছে যে না এটা তো ভীষণ, এরকম কে করে। আমি তাদেরকে বলবো তারা তাহলে ফরেস্ট গাম্প দেখেনি। তারা এবং আমার চরিত্রটার একদম কাছাকাছি, ফরেস্ট গাম্প তো একটা বাইরের ছবি, ওটা নিয়ে আমার চরিত্রটা একদম হচ্ছে গুপির মতন, গুপি গাইন বাঘাবাইনের গুপি যদি তুই দেখিস যে ওইরকম একটা নাইভ চরিত্র, ভীষণ সবকিছুতেই সে বিস্ময়ে তাকিয়ে থাকে, সবকিছু দেখে সে অবাক হয়ে যায়, বাচ্চারা যেরকম হয় আর কি। তো আমার চরিত্রটা গিয়ে যদি কেউ গুপি গাইনের তপেনবাবু যেইভাবে চরিত্রটা করেছিলেন দেখেন, প্রচুর মিল খুঁজে পাবেন। এবং একটা জায়গায় তো ওনাকে ট্রিবিউট দেওয়া আছে, ভটভটির একটি সিন আছে মনে আছে, যে যখন আমি জলকন্যাকে বিবৃতিকে আর কি পাই জল থেকে, তখন ওকে বলি আমার বাড়ি যাবে তো, হ্যাঁ, তখন ওকে বলি এই আমার বাড়ি যাবে 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 যাবে, কি মজা। সেম একটা সিন গুপি গাইন বাঘাবাইনে আছে, যখন ওরা অ্যাকচুয়ালি ওই ভূতের রাজার বরটা পায়, তারপরে এরকম একটা সিন আছে। তো সেইটা আমি সবসময় চেষ্টা করি যে আমার দেখা, আমার আশেপাশের অভিজ্ঞতা, সেইগুলো কিভাবে আমার চরিত্রের মধ্যে, এখন আগে ভাবতাম যে ইস লোকে এটা ভালো বলছে না, লোকে ওটা ভালো বলছে না, এখন আর সেগুলো মনে হয় না। আমি করতে করতে চরিত্রটা কতটা এনজয় করছি এবং কতটা চরিত্রের প্রতি সৎ হচ্ছি, কতটা ট্রুথ আমার চরিত্রটার মধ্যে দিয়ে আমি বের করতে পারছি। তো সেইটা এখন আমার সবসময় সেটাই আমার লক্ষ্য থাকে। বাকি হিট ফ্লপ খুব ভালো লেগেছিল। আমি একদম, আমার মনে আছে 11ই আগস্ট মনে হয় রিলিজ করেছিল। 11ই আগস্ট রিলিজ করেছিল। হ্যাঁ, আমি 12-13 তারিখ করে দেখেছিলাম। তখন আমি অ্যাক্রোপলিসে মনে হয় দেখেছিলাম, হলে আমরা 3-4 জন ছিলাম, আমার মনে আছে। আমার খুব খারাপ লেগেছিল, আমি একটা এসে অনেক বড় লেখা লিখেছিলাম যে এইরকম একটা কন্টেন্ট নিয়ে এই সিনেমাটা তৈরি হয়েছে এবং এত ভালো স্ক্রিপ্ট, এত ভালো অভিনয়, সব কিছু আমার ভীষণ ভালো লেগেছিল। সেই ক্ষেত্রে আমি এখন বুঝতে পারি, তখন আমারও খারাপ লেগেছিল যে ছবিটা সেইভাবে মানুষের কাছে পৌঁছতে পারেনি, হল দিল না, হল টাইমিং পায়নি, পরবর্তীকালে ওটিটি তে রিলিজ করেনি প্রোডিউসার। এরকমও শুনেছিলাম যে হলে হয়তো টিকিট কাটতে গেছে, তখন বলেছিল এই টাইমে এই শোটা আছে, এটাকে দেখে নিন, বা এরকম এরকম শুনেছিলাম প্রচুর। এবার দেখ এটা না, তখন আমি ভাবতাম, রাগ করতাম, ওই যে বলছিলাম না, রাগ হয়, দুঃখ হয়, কিন্তু এখন বুঝি যে সবটাই না একটা সবকিছুরই একটা সময় থাকে, সবকিছুর একটা ডেস্টিনি থাকে। হয়তো ওই ছবিটার ডেস্টিনি এরকমই ছিল, কিন্তু আমি তোকে একটা খুব মজার ঘটনা বলি এই ভটভটি নিয়ে। তথাগতদা তারপরে অনেক ছবি বানিয়েছে, যেই ছবিগুলো ভটভটির থেকে বেশি বক্স অফিস সফল বা ওটিটি সফল হয়েছে। কিন্তু আমার মনে আছে, এটা বিক্রম দাও আমাকে বলেছিল যে ওরা পাড়িয়ার সময়, পাড়িয়া তো ভীষণভাবে পপুলার হয়েছিল এবং হাউসফুল একটা শো, ওরা হল ভিজিট করতে গেছিলো এবং ওরা গিয়ে ছবি টবি তুলছে, অডিয়েন্সের সাথে ইন্টারাকশন করছে। একজন অডিয়েন্স হাত তুলে বলেছিল, দাদা খুব ভালো হয়েছে পাড়িয়া, কিন্তু আমরা ভটভটিটার মতন ভালো হয়নি। এবং রিসেন্টলি এই তথাদার সাথে কথা বলতে বলতে রিসেন্টলি একটা মজার ঘটনা, যে এই গুগলে হয় না যে কোয়েশ্চেন্স আস্কড অ্যাবাউট, আমার নাম দিলে কি কি প্রশ্ন মেনলি আসে, তো ওখানে এরকম প্রচুর প্রশ্ন এসছে যে হোয়াট ইজ দ্য বেস্ট ফিল্ম মেড বাই তথাগত মুখার্জি, এবং ইউনানিমাসলি সেখানে ভটভটির নাম আসে, পাড়িয়ার নামও আসে না, রাসের নামও আসে না, বা অন্যান্য ছবিগুলোর নামও আসে না। ব্যক্তিগতভাবে পছন্দ ভটভটি। সেটা পরিচালকের নিজেও বলে যে আমি যত ছবি বানিয়ে নি না কেন, ভটভটি উইল অলওয়েজ বি স্পেশাল। কবে রিলিজ করবে জানি না, তবে খুব আশাবাদী ছবিটা নিয়ে। সেই নিয়ে একটা আলাদা পডকাস্ট করতে হবে সেই গল্প নিয়ে। একদম একদম। তো যাই হোক, আমার মনে হয় যে এই যে কিছু মানুষের ভালোবাসা পেয়েছে, যতটুকু পেয়েছে সেটাই হয়তো তার ভাগ্যে ছিল, সেটা ভেবে। কিন্তু আমি সিরিয়াসলি বলছি, আমি কখনো ভাবিনি যে শ্রীকান্ত যেই রকম পপুলার হয়েছে, বা এখনো 3 বছর পরে হঠাৎ করে শ্রীকান্তর গান ট্রেন্ডিং চলে আসে, সেটা কিন্তু আবার আমি কখনো ভাবিনি যে শ্রীকান্ত, হ্যাঁ একটা হইচইয়ের প্রজেক্ট, অ্যাক্রোপলিসের মতন একটা হাউস, এত ভালো কাস্টিং, সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছিল হ্যাঁ ভালো তো নিশ্চয়ই হবে। তোমার কি মনে হয় যে শ্রীকান্ত থেকেই তুমি এই ইউনিভার্সাল ক্রাশ হয়ে গেছো? কিছুটা তো তাই। শ্রীকান্ত আমাকে ওই মানুষের কাছে বেশি পরিচিতি দিয়েছে আর কি, মানুষ শ্রীকান্ত হিসাবে আমাকে বেশি গ্রহণ করেছে, এবং সেখান থেকে শুরু বলা যায় যে তারপরে সরলাক্ষ, ধ্রুবর আশ্চর্য জীবন, এগুলো সরলাক্ষতে আসছিলাম সেখানে। হ্যাঁ, একটা হয় হচ্ছে যে তুই ইন্ডাস্ট্রিতে পরিচিতি পাস, সেটা ভটভটি আমাকে দিয়েছে, যে ভটভটির টিজার বেরোনোর পরে ইন্ডাস্ট্রির সবাই খোঁজ নিয়েছে এই ছেলেটিকে বা এই মেয়েটিকে। হ্যাঁ, আমাদের দুজনের ক্ষেত্রেই সেটা হয়েছে, বাহ ছেলেটি তো ভালো।
আচ্ছা একে ডেকে কাজ দেওয়া যায়, এবং ভটভটি হয়েছে বলেই কিন্তু শ্রীকান্ত হয়েছে। এবার শ্রীকান্ত যেটা করেছে যে সবার কাছে আমাকে পৌঁছে দিয়েছে, তো সেইটা আবার ধর সব কাজই না আমাকে কিছু না কিছু দিয়েছে। ধর টুডু লাভ বলে আমি একটা প্রজেক্ট করেছিলাম হইচইয়েরই, সেই টুডু লাভের সময় তখন লোকজন আমাকে বিশেষ চিনত না, এবং আমার মনে আছে এখন খুব পপুলার ইউটিউবার সে আমাকে ফোন করে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য ফোন করেছে। তো হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ ঋষভদা, হ্যাঁ আমি অমুক বলছি, তোমার একটা ইন্টারভিউ করতে চাই, এর জন্য আমি বলছি আচ্ছা কবে করবে, কিভাবে করবে। সাইলেন্স। তুমি ঋষভদাই বলছো তো? আমি বলছি হ্যাঁ ভাই আমি ঋষভদাই বলছি। আচ্ছা মানে তুমি টুডু লাভ তুমিই করেছো তো? বললাম হ্যাঁ আমি করেছি। ও তুমি তোতলা নাও? মানে এটা কতটা পাওয়া? হ্যাঁ আমি বলছি না আমি কেন, বলো না আমার তো সিরিজটা দেখে মনে হয়েছে তুমি তোতলা, তাই তোমাকে কাস্ট করেছে। তো সেইটা হচ্ছে মজা। তো ওইটা আমাকে এইরকম একটা মজা দিয়েছে। আবার আমি বলি মহাভারত মার্ডার্স বলে আমি একটা প্রজেক্ট করেছিলাম, যেই চরিত্রটা আমার খুব আবার প্রিয় চরিত্র, কারণ ওটাকে আমি নিজের মতন করে সাজিয়েছিলাম। ওই মহাভারত মার্ডার্সের একটা ক্লিপ দেখে আমাকে একটা তেলেগু ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্রে, মূল যে ভিলেন ছবি, সেই চরিত্রে আমাকে কাস্ট করেছে। মহাভারত মার্ডার্সের একটা ক্লিপ ইনস্টাগ্রামে দেখে তারা আমার নাম্বার জোগাড় করে আমাকে এখান থেকে হায়দ্রাবাদ নিয়ে গিয়ে 2 মাস রেখে শুটিং করে। তো সব কাজ, কোনো কাজই না ফেলা যায় না। আমার মা বলেন যে জীবনে কোনো কিছুই ফেলা যায় না, সব অভিজ্ঞতা, সব কিছু। এই যে তুই বলছিলিস যে আমি ভায়োলিন, তুই তো রেগুলারলি ভায়োলিন বাজাস না, কিন্তু তুই শিখেছিস। দেখবি কোনো একটা দিন আসবে যেখানে কোনো চরিত্রের প্রয়োজনে তোকে ভায়োলিন বাজাতে হবে, এবং তুই সেখানে যে যতটা ট্রুথফুলি ভায়োলিন বাজাবি সেটা কিন্তু মানুষ নোটিস করবে। তো এইটা আমি ভীষণ বিশ্বাস করি আমার মায়ের কথা। আমার মা কিছু কথা বলেন যেগুলো ছোটোবেলা আমার মনে হতো শুধু জ্ঞান দিচ্ছে আর কি, ফালতু কথা, কিছু হয় না। বাট এখন যত বয়স বাড়ছে আমি রিয়েলাইজ করি ওই কথাগুলো কতটা সত্যি, যে কোনো কিছুই ফেলা যায় না, বা একটা দরজা বন্ধ হলে আরেকটা দরজা খুলছে, যা হয় আলটিমেটলি ভালোর জন্যই হয়। তো এইটা আমি এখন বিশ্বাস করি, কারণ আমার অনেক সময় মনে হয়েছে অনেক কাজ কথা হয়েও হয়নি, ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, আমাকে ফোন করে শুটিংয়ের আগের দিন বলছে না এটা হবে না, তখন কষ্ট পেয়েছি। এখন যখন রিফ্লেক্ট করি তখন মনে হয় ভালো হয়েছে ওইটা হয়নি, ওইটা হলে হয়তো এইটা হতো না, ওইটা হলে ভটভটি হতো না, বা ওইটা হলে শ্রীকান্ত হতো না। তো সেইটা আমার ভীষণভাবে মনে হয়। তোমার এতগুলো করা চরিত্র সব থেকে চ্যালেঞ্জিং কোনটা মনে হয়েছে তোমার কাছে? সেটা থিয়েটার হতে পারে, সেটা সিনেমা হতে পারে, সব মিলিয়ে বলছি। সব চরিত্রই, মানে আমি এখনো অবধি যে কটা চরিত্র করেছি সব কটাতেই আমার মনে হয় যে কিছু না কিছু একটা পোর্শন ছিল যেটা চ্যালেঞ্জিং। মানে না আমি সেটা বলছি না, মানে যেটার জন্য তুমি ক্রেভ, মানে তোমার সেই ক্রেভিংসটা ছিল যে এই চরিত্রটা, সেটা ডেফিনেটলি আমার মনে হয় সরলাক্ষ হোমস ভীষণভাবে। আর আমি না খুব আমাকে একটা পারসেপশন হয়তো মানুষের, সেটা ভটভটি, টুডু লাভ, শ্রীকান্ত দেখার পর একটা জেনারেল পারসেপশন হয়েছে যে প্রেমিকের চরিত্রটা ভালো করে, বা ওই একটা চকলেট বয় নেক্সট ডোর, এই ধরনের চরিত্র হলে ঋষভকে ভালো মানায়। কিন্তু আমি অ্যাকচুয়ালি ভেতরে কিন্তু অ্যাকশন হিরো। আমি ছোটোবেলায় কিন্তু পাশবালিশের সাথে রীতিমতো মারামারি করতাম। আমি এরকম ফেক WWF খেলে আমি 5-6 বার আমার বাড়ির খাট ভেঙেছি আর কি, ওপর থেকে ওই চোখ স্ল্যাম ফোকস্ল্যাম। আমি ভীষণ অ্যাকশন সিনেমার ভক্ত, এবং আমি খুব ভাবতাম কবে একটা সিনেমা আসবে যেখানে আমি ভীষণ অ্যাকশন করতে পারবো, প্রচুর এরকম ফাইট থাকবে, এরকম উড়ে গিয়ে মারবো, এই করবো। তো সেটা আমার 2টো ছবিতে কমপ্লিট হয়েছে। একটা হচ্ছে তেলেগু ছবিটা, যেটা দক্ষিণা, ওটাতে করেছি, ওটাতেও ওরকম একদম সাউথ ইন্ডিয়ান স্টাইল উড়ে মারপিট করেছি। আর সরলাক্ষ তো ফাটিয়ে আর কি অ্যাকশন করেছি। কিছুটা গল্প আমরা সিকিমে শুনেছিলাম যে তুমি কতটা এক্সাইটেড ছিলে, ভীষণ সেটা আমি বুঝতে পেরেছি। এবং এই সরলাক্ষ বেরোনোর পর প্রতিদিনে একটা হেডিং দিয়ে একটা খবর বেরিয়েছিল যে বাংলা পেলো তার নতুন অ্যাকশন হিরো। আমার মনে হয় আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ হেডলাইন এটা, যে অ্যাকচুয়ালি লোকে বুঝতে পেরেছে যে না আমি অ্যাকচুয়ালি অ্যাকশন হিরো। প্রেম টেম তো ঠিক আছে, হয়ে যাবে, ঠিক আছে, ব্যাপার আছে, কিন্তু অ্যাকশনটা আমি যে দারুণ করতে পারি এইটা আমি প্রুফ করে দিয়েছি। এবং আই হোপ যে এরপরে যে পরিচালকরা আমাকে কাস্ট করবেন, বেশি বেশি করে অ্যাকশন ছবিতে কাস্ট করবেন। ঋষভ বসুকে অভিনয় করতে গিয়ে কখনো প্রেমে পড়েছে? এটা আমি কি বলবো, না দেখো আসলে কি বলতো, আমার মধ্যে না একটা খুব ব্যর্থ প্রেমিক লুকিয়ে আছে। হ্যাঁ, তো আমি সবসময় কাজ করতে গিয়ে একটু তো প্রেমে পড়ে যাই,
কিন্তু সেই প্রেমটা ওই চরিত্রের প্রেম, মানে একদমই তাই, আমি সেটাই বলছি। ব্যক্তি প্রেম কিন্তু হয় না আর কি। কিন্তু ওই চরিত্রের সাথে যে চরিত্রের ইকুয়েশনটা হয় ঠিক। সেটা যেমন মানে অনেকে সেটা না হলে হয়তো সেই কেমিস্ট্রিটাও তৈরি হয় না। একদম, ধর অনেকেই আমাকে সেই সময় প্রশ্ন করেছিল যে আমি সোহিনীর সাথে প্রেম করছি কিনা, এবং সেই নিয়ে প্রচুর লেখালেখিও হয়েছিল হ্যাঁ। সংবাদপত্রে। কিন্তু সোহিনীর সাথে আমার সেটের বাইরে খুবই একটা ভালো সম্পর্ক, কিন্তু ওরকম আমাদের মানে ওরকম ক্লোজনেসও নেই যে আমরা খুব আড্ডা মারি বা ইয়ে, খুবই সুসম্পর্ক। কিন্তু তার বাইরে কিন্তু আমরা মোস্টলি কথা বললে আর কি, ওর বাড়িতেও বেড়াল আছে, আমার বাড়িতেও বেড়াল আছে, সেই নিয়ে কথা, কি এই কি নতুন সিনেমা দেখলি রে, এই নিয়ে কথা। এর বাইরে কিন্তু খুব বেশি ব্যক্তিগত কথা আমাদের কোনো দিনই হয়নি। কিন্তু আমাদের ওই কাজ করতে করতে ওই চরিত্রের রসায়নগুলো এরকম হয়ে যায় যে মানুষের কাছে তখন মনে হয় যে না, এরা নিশ্চয়ই প্রেম করছে। যেমন আমাকে একটা খুব নাম করা সংবাদপত্র থেকে ফোন করে বলেছিল, নিশ্চয়ই তোমরা প্রেম করছো, হতেই পারে না, নাহলে এরকম কেমিস্ট্রি হয় না কি প্রেম না করলে, নিশ্চয়ই প্রেম করছো। এবং সেটাও আমি আবার একটা কমপ্লিমেন্ট হিসেবেই নিই, যে তার মানে আমি অনস্ক্রিন প্রেমটাও এত ভালো করেছি যে লোকজন বিশ্বাস করেছে যে আমি অরিজিনালি তার সাথে প্রেম করছি বলে ওই রসায়নটা হয়েছে। কিন্তু হ্যাঁ, তার একটা বড় কৃতিত্ব ডেফিনেটলি আমার যারা কো অ্যাক্টর, যাদের সাথে আমি এতদিন কাজ করেছি, কো অ্যাক্ট্রেস আর কি যারা, কারণ তারাও সেই সেম রেসিপ্রোকেশনটা হয়েছে, সেই সেম গিভ অ্যান্ড টেকটা হয়েছে। না হলে আমার একার পক্ষে তো কখনোই শাহরুখ খান কখনো একাই প্রেমিক হতে পারতো না যদি না অপোজিটে কাজল থাকতো, বা দেবদা একা প্রেমিক হতে পারতো না যদি না অপোজিটে শুভশ্রী থাকতো আর কি। অবশ্যই। তো সেটা আমার মনে হয় যে সেটার একটা বড় অংশ, একটা বড় ক্রেডিট আমার যারা কো অ্যাক্টর তাদের। একদমই। এবার একটা প্রশ্ন করছি, ঋষভ বসুর পুজো প্রেম বা প্রথম প্রেম কিরকম ছিল তোমার শৈশবে? প্রথম প্রেম আমার, মানে প্রেম বলবো কিনা, প্রথম শুরু হয়েছে জীবন রিজেকশন দিয়ে। আমার স্কুল লাইফে, আমাদের সময় স্কুল লাইফে অত মানে এই এখন যেরকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ইনস্টাগ্রাম, এই হ্যানা ত্যানা, কত কিছু নতুন নতুন শব্দ শুনতে পাই, সিচুয়েশনশিপ, ব্রেড ক্রাম্বিং, হ্যানা ত্যানা, এগুলো আমি খুব একটা বুঝিও না, এসব আমাদের সময় ছিল না। তো তখন আমি প্রথমে একটি মেয়েকে স্কুলে টিউশনে আর কি পড়তো, তাকে বেশ ভালো টালো লাগতো। আমি একদিন বলেছি যে শোন না, তোকে আমার বেশ ভালো লাগে আর কি। হ্যাঁ, তখন সে মানে প্রচণ্ড ইরিটেট হয়ে আমাকে অপমান করে চলে গেছে। তো ঋষভের জীবন শুরুই হয়েছে রিজেকশন দিয়ে। তাহলে সেই মেয়েটা তো এখন রিগ্রেট করছে আমার মনে হয়। না, সেই মেয়েটা রিগ্রেট করেনি, সে অন্য সম্পর্কে আছে। ইনফ্যাক্ট যাই হোক, খুব মজার ঘটনা, আমার জাস্ট দুদিন আগেই তার সাথে দেখা হয়েছিল। আর না, সে রিগ্রেট করেনি, সে এইটা রিগ্রেট করেছে যে সে সেই সময় আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, এইটুকুই সে রিগ্রেট করেছে। তো সেটা খুব ইন্টারেস্টিং। কিন্তু হ্যাঁ, পুজোর একটা আলাদা, পুজোয় না, পুজোর হাওয়ায় একটা প্রেম থাকে আমি দেখেছি। একটা হয় মানে দোলের সময়, হ্যাঁ, বসন্তের সময় আর কি, ওই সরস্বতী পুজো থেকে শুরু হয় ব্যাপারটা, হাওয়া দেয়, গরম আসার আগে অবধি চলে আর কি। আর একটা হয় হচ্ছে পুজোর সময়, কোথায় একটা বাতাসে একটা প্রেম গন্ধ, একটা প্রেম ছোঁয়া থাকে। তো সেটা তো হয়েছে আমি যখন প্রেম করেছি আর কি, বা এখনো যখন করছি, তো পুজোর সময় তো সেটা একটা আলাদা স্পেশাল ফিলিং থাকে ডেফিনেটলি। হ্যাঁ, এবারে তোমার মনে রাখার মতো কোনো মেমোরিজ যেটা তুমি মনে রেখে দিয়েছো মানে পুজোর? অবশ্যই পুজোর মেমোরিজ অনেক মেমোরিজ আছে অ্যাকচুয়ালি, বাট সবাই হয়তো ভালো ভালো মেমোরিজের কথাই বলে মোস্টলি। বাট আমি একটা ভালো মেমোরিজ আমার কাছে এটা খুবই, যে একটা সময় ছিল যখন আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই আর কি চিন্তার বিষয় ছিল আর কি, খারাপ ছিল আর কি। আমার বাবা তখন অনেকটা টাকা ব্যবসায় হারিয়ে ফেলেছেন, কাজ খুঁজছেন, ৩-৪ বছর কোনো কাজ পাননি। আমার মা তখন বাড়ি বাড়ি গিয়ে টিউশনি পড়ান। তো পুজোর সময় নতুন জামাটা একটা রিচুয়ালের মতন আর কি, যে পুজোর সময় একটা নতুন জামা তো হবেই। তো আমার মনে আছে যে ওরকম ২ বছর হয়েছিল পরপর যে আমার পুজোয় কোনো নতুন জামা হয়নি। এবং সেই সময় আমরা যখন ওই পাড়ার পুজো, তখন পাড়ার পুজোর ওখানে বসেছিলাম, আমি খুব কষ্ট পেয়েছিলাম। তখন ছোটো ছিলাম তো, খুবই ছোটো আর কি, তখন কত ১১-১২ বছর বয়স হবে সেই সময়, হ্যাঁ ওরকমই বয়স হবে। আমি খুব কষ্ট পেয়েছিলাম, খুব মনমরা হয়ে গেছিলাম যে আমার সব বন্ধুরা নতুন জামা পরছে, এক এক দিন এক একটা নতুন জামা পরছে, আমার একটাও হয়নি, আমাকে সেই ২ বছর আগের। তো এটা একটা বাচ্চার কাছে খুবই এম্বারেসিং আর কি সেই সিচুয়েশনে। এবং সেই সময় মনে আছে যে প্যান্ডেলে বসে, আমি প্যান্ডেলের পিছনে বসে কাঁদছি, এবং কিছু ছোট ছোট তখন ওখানে একটি মা কুকুর অনেকগুলো বাচ্চা দিয়েছে, এবং তারা এসে ওই প্যান্ডেলের পিছনে এসে পুরো আমার পায়ের কাছে বসে আমাকে আদর করে চেটে ইয়ে করে, এবং ম্যাজিকের মতন
এই যে যত দুঃখ কষ্ট ছিল সব কিরকম সব উধাও হয়ে গেল। এবং তারপর থেকে আমি সত্যি বলছি, হ্যাঁ তারপরে যখন একটু অবস্থা ঠিকঠাক হয়েছে বা হয়েছে যে পুজোয় নতুন জামা, এখন তো নতুন জামা পরে থাকে, আমি পুজোর সময় নতুন জামা পরিও না আর কি, একটা ওই অষ্টমীর তো দিনটা সারা মা জোর বছরই করে। চলতে থাকে। ওই যে একটা পুজোর আনন্দ, তো সে তখন থেকে আমি রিয়েলাইজ করি যে আমি একটা নতুন জামা পাইনি বলে পুজোতে এত কষ্ট পেয়েছি আর কি। কত মানুষ আছেন বা এই রাস্তায় কত তো কুকুর বেড়াল আছে, তাদেরও তো পুজো, তারা তো এত কষ্টের মধ্যে আছে, কিন্তু এই যে আলো, এই এই এত ঠাকুর দেখা, সব কিছুর মধ্যে একটা আনন্দ আছে, এই বিষাদের মধ্যেও একটা আনন্দ আছে। ঠিক। তো সেইটা আমার একটা মেমোরি, যেটা আমার মনে হয় যে ওই দুম করে হয় না যে এক রাত্রিরে তুমি বা একটা কিছু ঘটনার তুমি দুম করে অনেকটা বয়স বেড়ে যায়, ঠিক। ম্যাচিউরিটি বেড়ে যায়। আমার মনে হয় 10-11 বছর বয়সে পুজোর সময় এই ঘটনাটা আমার প্রচণ্ডভাবে ম্যাচিউরিটি বাড়িয়ে দিয়েছে। তাও তো তুমি ছোট, আমার তো এখনো মাঝে মাঝে কেঁদে ফেলি, বাবা মা আমাকে কেন এখনো শপিং এ নিয়ে যায় না, যে একসাথে যাবো, গিয়ে অনেকগুলো জামা কিনবো। এখন আর বাবা, এখন তো তোর কর্তা নিয়ে যাবে তোকে। এইসব বলো না অন ক্যামেরায়, দেখেছো তো? মানে এই যে এই জিনিসটা আমার ভালো লাগে না, মানে কোথাও যাব মানে ঋষভদা পরিচয় করাবে অমুকের অমুক, না তারপরে আর আমি তোকে একটা কথা বলি যে কারোর নিয়ে যাওয়ার দরকার নেই, তুই নিজে যাবি, তুই নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ে। আমি সেটা বলছি, এটার মজা আলাদা। এই যে তুমি ক্যামেরার সামনে বলে, এটা কিন্তু কাট হবে, ঠিক আছে? আমি বলে না দিলাম। এটা একদম কাট হবে না। না কি, কারণ শোয়ের পরিচালক তাহলে আমাকে কাট করে দেবে। না এটা না কাটলে হবে না, এটা আমার বাজার পড়ে যাবে, বাজে কথা খালি। না খুব ইমোশনাল করে দিলে ঋষভদা, মানে খুব, মানে আমার সত্যি মানে বাবা মার সঙ্গে গিয়ে শপিং করা, বাবা কিনে দিচ্ছে জামা পছন্দ করে বা মা কিনে দিচ্ছে, এটার মজা আলাদা একটা। এটা সত্যি মজা আলাদা। আর তখন তো এরকম অনলাইন শপিং বা এত মল গজিয়ে ওঠেনি তখন। আমাদের জামা কাপড় কেনা মানে আয়দার নিউ মার্কেট না হলে হাতিবাগান, গড়িয়াহাট, যারা সাউথে থাকতো গড়িয়াহাট। তো ওই নিউ মার্কেটে ওই পুজোর আগে আর আমার মনে আছে যে ঠিক রেজাল্ট বেরোতো পুজোর আগে, হাফ ইয়ারলি রেজাল্ট বেরোতো পুজোর আগে, এবং যথারীতি আমার টিচাররা আমার নামে একগুচ্ছ কমপ্লেন করতো। এবং আমার মনে আছে পুরো পুজোর শপিংটা যেটা বলছিস সেইটা আমাকে কথা শুনতে শুনতে আর কি করানো হতো। এই জিন্সটা কিনছিস, কেন, ঠিক আছে, হ্যাঁ অঙ্কে তো এত পেয়েছো, তারপরে কেন, জানো তো এটা কত দাম, সেই অঙ্কটুকু পারো তো, বা হ্যাঁ কেন জামাই কেন, বাবা মার টাকা তো এইভাবেই ধ্বংস করবে নতুন জামা পরে, আর স্কুলের টিচাররা কি বলছেন। তো পুরো আমার পুজো শপিংটা আমার এরকম একটা সময় আর কি হতো যে সেই রেজাল্ট নিয়ে, তারপরে যেহেতু আমার স্কুলটা নিউ মার্কেটের কাছাকাছি ছিল, ওই রেজাল্ট নিয়ে আমরা যেতাম নিউ মার্কেটে, এবং নিউ মার্কেটে সারাক্ষণ ওইরকম বেজার মুখে আমাকে শপিং করতে হয়। তবু তো মানে ওই সময় ওটা মানে খুব এম্বারেসিং হলে এখন ওই মোমেন্টগুলোই খুব মিস করি, ভীষণ মিস করি এখন। রাদার আমার ক্ষেত্রে সেটা কিছুটা উল্টো হয়ে গেছে, কারণ এখন পুজোর সময় আমি নিজে কিছু কিনি না কিনি, মায়ের জন্য একটা শাড়ি আর বাবার জন্য একটা পাঞ্জাবি সব প্রত্যেক বছর আমি দিই আর কি। সেটা মানে উল্টে যায় না, বড় হওয়ার পর তো আমরাই বাবা মা হয়ে যাই। হ্যাঁ সেটাই হয়। এবং ওই যে ওই ঘটনাটা বললাম যে ওই যে 2 বছর নতুন জামা পাইনি, আমার মা এই বছর শাড়ি দিয়েছে, আমার মা আমাকে তার জন্য বকেছে, বলছে কেন আবার নতুন শাড়ি দিলে, আমার এতগুলো নতুন শাড়ি আমি সেগুলোই এখনো পরে উঠতে পারলাম না। তো সেইটা কোথাও গিয়ে মনে হয় যে ওই ছোটবেলার না পাওয়াগুলো, অতৃপ্তিগুলো কোথাও বড় হয়ে ওইভাবেই পূর্ণ হয় আর কি। ওই যে একটা বৃত্ত হয় তো জীবনের, এইভাবেই কোথাও বৃত্তটা কমপ্লিট হয়। নতুন বাবা হয়ে কেমন লাগছে? এইটা দর্শকরা ভয় পেয়ে যাবেন আর কি, কি হলো, বিয়ে কবে হলো। না, দর্শকদের জন্য বলি যে আমার একটি কন্যা আছে, যে একটি বেড়াল, তার নাম হচ্ছে সুফি, পার্সিয়ান ক্যাট। তাছাড়াও আমার অনেকগুলো বাচ্চা আছে যারা আমার বাবা মার কাছে থাকে, 6 জন আছে এখন। এবং গুড়ি গুড়ি লাড্ডুগুলো আমি দেখেছি, কি মিষ্টি। তো খুবই মানে ভীষণ, আমি কোথাও এখন বুঝতে পারি, ওই যে ছোটবেলায় বাবা মা বলে না যে বড় হও, বাবা হও, মা হও, তখন বুঝতে পারবে। এখন আমি বুঝতে পারি যে ধর কোথাও গেলাম, আগে কি হতো, রাত্রিবেলা পার্টি করছি কি বন্ধুর বাড়িতে আড্ডা মারছি, 1টা 2টো 2:30 3টে ফিরছি, কেউ বলার নেই, কেউ কিছু করার নেই। এখন আমি কোথাও গিয়ে কতক্ষণে বাড়ি ফিরবো, ঠিকঠাক খেলো তো, কিছু হলো না তো, এই হলো না তো, সবসময় এই টেনশনটা আমার মধ্যে কাজ করে। সবসময় মনে হয় যে ও ওয়েট করে আছে আমি কখন বাড়ি ঢুকবো। ঠিক, হ্যাঁ, এবং আমি যেই দরজাটা খুলি আওয়াজ পেয়ে যাই, ঠিক দরজার সামনে এসে বসে থাকবে। হ্যাঁ, তো ওইটা একটা ভীষণ, আমার তুমি যখন থাকো না ও একাই থাকে, ও একা থাকে। হ্যাঁ, আমাদেরটাও তাই। এটা হচ্ছে মানে
ক্যাট প্যারেন্টসের সুবিধে, মানে হ্যাঁ। যেটা ডগ হলে হয় না, কুকুর হলে খুব খুব অসুবিধা হয়, কারণ অসুবিধা, ওরা খুব কিন্তু ইমোশনালি অ্যাটাচড হয়, একদমই বেড়ালরা তাই। অতটা ইমোশনালি অ্যাটাচড হ্যাঁ, না। কিন্তু তাও আমার মনে হয় একটা ইমোশনালি অ্যাটাচড, কিন্তু মানে অনেক ক্ষেত্রে বুঝতে হ্যাঁ, পারি, মানে এবং আমার আমার মনে হয় ইটস দ্য বেস্ট ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড। আমি একদমই জানি না তাই। একজন মানে মানব শিশুর পিতামাতা হলে কিরকম ফিলিংটা হয়, আমি সেটা খুব একটা জানতেও চাই না। আমার মনে হয় খুব তার স্কুল, তার এই তার সেই, কিন্তু হ্যাঁ ওই বাচ্চাদের যেটা হয় খাওয়া দাওয়া টাইমে করানো, ঠিক, পটি পরিষ্কার করা, ঠিক, এইগুলো করতে হয় এবং আমি খুব এনজয় করি। সেম একদমই টাইম তাই, ভীষণ এনজয় করি। আই থিঙ্ক ইটস দ্য বেস্ট ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড। এবং একদমই। ওদের ক্ষেত্রে যেটা সব থেকে ভালো হয়, যত দুঃখ হোক, যত কষ্ট হোক, যত রাগ হোক, ওদের কাছে গেলে না সব কিরকম উধাও হয়ে যায় এবং ঠিক, ওরা তোকে জাজ একদমই করে না। তাই। আমি তো কনস্ট্যান্টলি সুফির সাথে কথা বলতে থাকি, জানিস তুই কি হলো, ভীষণ। তুই জানিস পৃথিবীতে কি হচ্ছে, আর তুই খাবার খাচ্ছিস না, মাছটা খেলি না আজকে, তুই জানিস কত লোক খেতে পায় না, এইসব ওকে বলি আর কি। এবং ও আমার দিকে খুবই একটা উদাসীন ভাবে তাকিয়ে একটা ম্যাও করে জাস্ট চলে যায় আর কি। সো বাট ইটস দ্য বেস্ট ফিলিং, মানে এত পজিটিভ হয়ে যায় একদম, মানুষ একদম, হিসাবে এবং পজিটিভ। ভীষণ পজিটিভ একটা এনার্জি থাকে। আমি বললাম পজিটিভও বটে। পজিটিভ, ঠিক, রাইট। হ্যাঁ, হ্যাঁ। আমারটা তো মনে হয় কুকুর হয়ে জন্মাতে জন্মাতে বিড়াল হয়ে গেছে। সে মানে আসলে শুকবে আদ্যপ্রান্ত, চাটবে, হ্যাঁ, এরকম কোলে উঠে গাল দুটোকে ধরে নাকটাকে চাটবে, মানে পুরো কুকুরের মতো সিমটমস। সে মাছ খায় না। আমি এই প্রথম কোনো বিড়ালকে দেখলাম যে মাছ খায় না, মানে শুধু চিকেন খায়, অন্য কোনো গন্ধ, মানে এরকম আষ্টে গন্ধ থাকলে সেটাকে ছুঁয়েও দেখবে না। তাহলে ওই ওর মধ্যে কুকুরের কোনো মানে আত্মা ঢুকে হ্যাঁ, গেছে। ঠিক কথাই, মানে ও কুকুর হতে হতে বিড়াল হয়ে গেছে। আমার বাড়ি মানে ফ্ল্যাটটা হচ্ছে ৩ তলার ওপরে, মানে ৪ তলা আর কি। আমি যখন নিচে থেকে গেটটা দিয়ে ঢুকবো ফ্ল্যাটে, তো ওপরের বারান্দা থেকে ম্যাও 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 করা ম্যাও শুরু করে করে। ডাকে। কিন্তু এটা তো কুকুররা গন্ধ পায় এরকম ভাবে, এর বিড়াল কি করে বুঝতে পারে আমি বাবা, বুঝতে ওরা পারি না। ওরা ভীষণ, বেড়াল হচ্ছে এই এভলিউশনের সব থেকে স্মার্টেস্ট, এটা বিজ্ঞানীরা ভীষণ, প্রমাণ করেছে যে হুম। এভলিউশনের সব থেকে ফিটেস্ট, ওই যে সার্ভাইভাল অফ দ্য একদম, ফিটেস্ট, একদম। ডারউইনের সব থেকে ফিটেস্ট জীব হচ্ছে বেড়াল। এবং বেড়াল প্রজাতির যত ধর ধর সিংহ আছে, বাঘ আছে, চিতা আছে, লেপার্ড হচ্ছে, বেড়াল কিন্তু সব থেকে ভয়ঙ্কর তাদের। একদমই। ছোট সাইজ ছোট হলে কি হবে। হ্যাঁ, এবং এই যে আমার যেমন ইনস্টাগ্রাম ফিডে শুধু এই বেড়ালদের রিল এবং এদের ভিডিও আসে, এই দেখি যে কোন বেড়াল বাঘের খাঁচায় ঢুকে তার মাংস নিয়ে চলে যাচ্ছে, মানে কতটা সাহস কতটা থাকলে সাহস। করা যায়। এবং অভিনেতাদের ক্ষেত্রে আমি বলি একটা খুব ইন্টারেস্টিং ঘটনা, অভিনেতাদের ক্ষেত্রে কিন্তু বেড়াল একটা দারুণ একটা অবজারভেশনের জিনিস আর কি। ভীষণ, মানে ভীষণ। ওদেরকে অবজার্ভ করলে ওদের অ্যাটিটিউড, ওরা যেভাবে হাঁটে, যেরকম ভাবে পশ্চার নিয়ে ওরা শোয়, যেভাবে সবকিছুর বসে, মধ্যে একটা হ্যাঁ, গ্রেস আছে, একটা একটা না মানে মডেল ছিল। ক্যাট ওয়াক, কেউ একদমই তো তাই। ডগ ওয়াক বলে না, ক্যামেল না, ওয়াক বলে না, কাউ ওয়াক বলে না, কেন ক্যাট ওয়াক বলে? কারণ ক্যাটের হাঁটার মধ্যে ওই ব্যাপারটা আছে, ওই ব্যাপারটা রয়েছে, সোয়াগটা হ্যাঁ, আছে। একদমই তো তাই। সেই জন্য আমি যেহেতু বেড়ালদের সাথে লিটারালি বড় হয়েছি, তো আমি ভীষণ ওইটাও আমার মনে হয় বেড়ালদের থেকেও আমি অনেক কিছু, ওই ওই অ্যাটিটিউডটা, অ্যাটিটিউড, ওই সোয়াগ, ওই 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 ধ্যাৎ, বই স্টাইল, গেছে হ্যাঁ, আমার, দিবি না বই গেছে হ্যাঁ, আমার। ওই যে ওই অ্যাটিটিউডটা আমার যখন পছন্দ আমি তখন আদর খাবো, হ্যাঁ, আমাকে ধরে চটকালে হবে না, হবে আমার না, যখন একদম ইচ্ছা আমি তাই। তখন আসবো তোমার কাছে। তো এই যে বেড়ালদের এই যে নন চ্যালেন্ট একটা হুম, সোয়াগ হুম। আছে, সেটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। বেশ, এবারে আমরা আড্ডা একদম শেষের দিকে অনেকক্ষণ ধরে আমরা বকবক করছি। ওই হয় না যেটা শুরু হলে আর হ্যাঁ, শেষ হতে চায় না, আর অনেক আড্ডা তো কিছু বলা শেষ থাকে। হয় না, এবং আমার আর তোর আড্ডা যদি অ্যাকচুয়ালি শুরু হয় সেটা মানে চলতেই থাকবে, তাও আমরা চলতেই মানে থাকবে। ঠিক আমাদের মেইন স্ট্রিমের কথা তো বললাম না, যেখানে মানে অনেক মানুষের জন্য আমাদের অনেক রকম বিষয় নিয়ে আলোচনা করতে হয়েছে, এবার সেইটা শুরু হলে তো শেষই হবে শেষ না। হবে না। সত্যি তাই। তোমার কেমন লাগলো বলো? ভীষণ ভালো লাগলো। ভীষণ ভালো লাগে। মানে তোকে তো সবাই ক্যামেরার সামনে দেখে, কিন্তু ক্যামেরার পিছনেও অনেক মানুষ এই শোটার সাথে জুড়ে আছে। আ শুভম, যে তার নাম পাল্টে ঋষভ করে নিয়েছে আমার জন্য। এটাও একটা বড় পাওনা। এটা আমার মনে হয় জীবনে একটা সবথেকে বড় অ্যাচিভমেন্ট যে আমি একজন ডিরেক্টরের সাথে কাজ করেছি, তার এত আমাকে পছন্দ হয়েছে যে সে নিজের নাম পাল্টে আমার নামে রেখে নিয়েছে। জোকস অ্যাপার্ট, খুবই আমার প্রিয় একজন মানুষ, ডিরেক্টর, এত কম বয়সে এত ক্লিয়ার মাথা। সৌনক আছে এখান থেকে পাশ দিয়ে মিটি হাসছে, পুরো সাউন্ডটা দেখছে। ওর সাথে ওকে আমি ভীষণ জ্বালাই, ওর ওপর ভীষণ চোটপাট করি, রাগ দেখাই, অভিমান দেখাই। তার একটাই কারণ এদের সবাইকে না আমি, অমিতাভদা আছে, অম্বুজ আছে, কিংশুক আছে, তো যারা পিছনের টিম, যাদের কথা হয়তো টকবকে খুব একটা ওই ক্রেডিটসে হয়তো ছোট্ট করে থাকে, কিন্তু খুব একটা বলা হয় না। এবং ডেফিনেটলি তুই তো আছিস। আমার মনে হয় যে কিছু সম্পর্ক হয় না যেগুলো, কাজ তো অনেক হয় একদম। কিন্তু আত্মীয়তা সবার সাথে হয় না।
এই টিমটার সাথে আমার অদ্ভুতভাবে একটা আত্মীয়তা হয়ে গেছে। এবং অনেক জায়গায় পডকাস্টের জন্য বলে, ইন্টারভিউয়ের জন্য বলে, আমি যেতে চাই না যে একই কথা আবার বারবার বলবো। কিন্তু আমি সত্যি বলছি আজকে, মানে অন ক্যামেরা বলে আমি ওরকম ঢপ দিচ্ছি বা অভিনয় করছি ওরকম ব্যাপার না। আমি সত্যি যেদিন প্রথম এই অফিসটায় এসেছিলাম বা এই ঘরটায় এসেছিলাম, মনে হয়েছিল এরা কবে আমাকে ডাকবে এইখানে একটা পডকাস্ট করার জন্য, যেখানে আমি এরকম ঠ্যাং তুলে পায়ের ওপর পা তুলে বসে আর কি পডকাস্টটা করতে পারবো। এবং স্বরলিপির কথা আলাদা করে বলি যে স্বরলিপি খুব ভালো একজন হোস্ট, সেটা তো বটেই, কিন্তু দারুণ একজন অভিনেত্রী। এবং কি করে বলে তোমার আমার রাগ আছে, ডিরেক্টরের উপর রাগ আছে, তোমার সঙ্গে আমার একটাই সিন দিল, তাও সেটা তো ডিরেক্টর জেলাস বলে, একদমই তাই। কারণ ডিরেক্টর যদি আমার বউয়ের সাথে পার্ট দিয়ে দিই তারপরে আবার এর সাথে প্রেমের রিউমার বেরিয়ে যাবে, সেই জন্য না। কিন্তু খুবই স্বরলিপি, যারা এই পডকাস্টটা দেখছে তাদের জন্য বলি যে স্বরলিপি কিন্তু দারুণ একজন অভিনেত্রী। এবং তোদের বোধহয় একটি ছবি এবছর পুরস্কারও পেয়েছে, উল্টো রাজার দেশে, সেখানে ও খুব ভালো অভিনয় করেছে। তুমি কি করে জানলে? তুমি তো এখনো দেখোনি। আমি তো ট্রেলারটা দেখেছি, এবং ওইটুকুনি তো বুঝি। এবং আমি তোকে সামনে থেকে অভিনয় করতে দেখেছি, যখন তোদের শর্ট হচ্ছিল আমি তো ছিলাম সেখানে। এবং খুবই একজন ট্রু পারফর্মার, এবং সৎ পারফর্মার পাওয়া, সৎ অ্যাক্টার পাওয়া এখন খুব দুষ্কর হয়ে গেছে। এখন পুরোটাই গ্ল্যামার, গ্লিটস অ্যান্ড গ্ল্যামারের ওপর, কাকে কত সুন্দর দেখতে, কে কত দামি জামা কাপড় পরছে তার উপর তো এখন সবাই দেখনদারিতেই বিশ্বাস করে। কিন্তু আমার মনে হয় খুব কম আশেপাশের এই জেনারেশনের অ্যাক্টারকে দেখি যাদের মনটা খুব সক্রিয়। স্বরলিপি তাদের মধ্যে একজন, আমি বলতে পারি যে যার মনটা খুব সক্রিয়, এবং ওই খিদেটা যার মধ্যে আছে যে ভালো কাজ করার, ভালো অভিনয় করা। এবং আমার বিশ্বাস যে যদি নিশ্চয়ই হবে, মানে এক স্বপ্ন দেখার তো কখনো শেষ হয় না। এবং আমি খুব রিসেন্টলি একটা খুব সিরিজ নিয়ে সবাই কথা বলছে, যেটি আরিয়ান খান বানিয়েছে। ওইখানে একটা খুব খুব দামি দামি কিছু কথা আছে, মানে সব মজার মধ্যেও কিছু দামি দামি কথা গুঁজে দেওয়া আছে। তো সেরকম একটা কথা যে হ্যাঁ, হয়তো সবাই সেই সুপারস্টারডম পায় না, বা সেই সুযোগ পায় না, বা সেই জায়গাটা হয়তো পাচ্ছে না, বা কারোর কাজ হয়তো যেরকমভাবে হিট হওয়া প্রয়োজন ছিল সেটা হচ্ছে না। কিন্তু ধর এগুলো তো এক প্রকার হেরে যাওয়া। কিন্তু হেরে যাওয়া আর হার মেনে নেওয়ার মধ্যে একটা বিস্তর ফারাক আছে। একদমই তাই। তো আমরা হয়তো কিছু রাস্তা আমার মনে খুলে যাবে, আমরা কিছু জায়গায় হেরে গেছি, সফল হইনি। হেরে গেছি কথাটা আমি বলবো না, সফল হতে পারিনি আর কি যেরকম ভাবে ভেবেছিলাম। কিন্তু আমরা যতদিন না হার মানছি, আমরা নিজেরা যতদিন না হার মানছি, ততদিন আমাদের কেউ হারাতে পারবে না, এইটুকুনি আমি বিশ্বাস করি। এবং সেই বিশ্বাস নিয়ে আমি চলি, এবং সেই বিশ্বাস নিয়ে তুইও চলিস আমি জানি, এবং এই টিমটাও চলে। তো খুবই ভালো লাগছে। আর পঞ্চমীর দিনে আজকে আমরা এই আড্ডায় বসে আছি, চারিদিকে আলো জ্বলে উঠেছে, আর সবাই প্যান্ডেল দেখতে বেরিয়ে পড়েছে, নতুন জামা কাপড় পরে, খাবারের দোকান সেজে উঠেছে, ঢাকের আওয়াজ, মানে এই ফিলিংটা অসাধারণ। এবং তার মধ্যে আমরা আড্ডা তো মারি, কিছুটা আমাদের দর্শকদের জন্য আড্ডা আমরা মারলাম। না, তোমার কথা শুনে আমারও খুব নস্টালজিক লাগছে। আমার সেই মনে হচ্ছে আমরা 7-8 দিন ধরে সিকিমে শ্যুট করেছি। আমার মনে আছে একদিকে দুর্বারদা আর সামনে ঋষভদা। আমার তো পুরো মানে খুব হাত পা ঠান্ডা, খুব টেনশন, মানে কি বলবো। পাশ দিয়ে ঋষভদা বলতে যাচ্ছে, নে ব্যাপারটাকে একটু নেওয়ার চেষ্টা কর স্বরলিপি। হ্যাঁ, আমার মনে হচ্ছে ব্যাস গেল। ওইটা খুব মনে আছে, যেখানে ওই গানের সিকোয়েন্সটা, এবং সময় কম ছিল, আলো কমে আসছিল, এবং কিছুতেই সিঙ্ক হচ্ছিল না, কারণ বড় স্পিকার ছিল না, খুব নার্ভাস ছিল। তখন আমি বলেছিলাম আমি করে দিচ্ছি, দেখ কিভাবে হয়, কাউন্টে করবো। এবং তারপরে যখন আমি ফাইনালি আউটপুটটা দেখলাম, দেখ বাইরে থেকে ডিরেক্টর শুধু ওই ডিরেকশনটুকুই দিতে পারে, কিন্তু ক্যামেরার সামনে হোক, মঞ্চে হোক, যেখানে এটা অভিনেতা কতটা ভালো করছে সেটা তার উপর ডিপেন্ড করে, যে সে কতটা ডিরেক্টর কেন বলে, কারণ সে একটা ডিরেকশন দেয়, সেটা পথ নির্দেশ করে দিতে পারে যে এই পথে তুমি যাবে। কিন্তু ওই পথে আমি কিভাবে যাব এবং কতটা যাব, সেটা তো অভিনেতা হিসেবে আমাকে ঠিক করতে হবে। এবং আমার মনে হয় যখন আমি ফাইনাল আউটপুটটা দেখলাম, আমি স্টান্ড। এবং আমি বলছি যে যেরকম বলিউডের হিরোইনদের দেখতে লাগে গানের সিকোয়েন্সে, গান বাজনা, বলিউডের একটা বড় সেকশন, সেরকম লেগেছে পুরোটা দেখে। কি বলছো? ব্যাস আমি তো উপরে উঠে গেলাম, মানে আলাদাই, মানে এইবার আর আমাদের একসাথে আর কাস্ট করবে না।
না সিরিয়াসলি আমরা অনেক মানে এত মোমেন্টস কাটিয়েছি, মানে শ্যুটের পরে শ্যুটের আগে যেভাবে মজা করতে করতে পুরো বিষয়টা গেছে, মানে খুব মিস করি খুব। আমি তো মাঝে মাঝেই তোমাকে বলি কি আমরা বসবো না, আয় আমার বাড়িতে চলে আয় একদিন, কোনোদিন কিন্তু ইনভাইট করে না, আয় চলে আয়, বলে না এইদিন আয়। ওদের কি কেউ ওইভাবে ইনভাইট এই করে যে যে ফাঁকিবাজি কথা করে? বন্ধুদের কি কেউ ইনভাইট করে? আমি কোনোদিনও আমার কোনো বন্ধু ইনভাইট করে, আমার স্কুলের বন্ধুরা আমাকে ইনভাইট, এই যে পুজোর সময় আমরা বসবো এখনো কিন্তু কোনো প্ল্যান হয়নি, হয়তো হবে যে সপ্তমীর দিন সকালবেলা কিরে কোথায় আছিস, আসবি না, এই তো এখানে বসে আছি, চলে আয় চলে আয়। এই যে ইনফর্মাল আমাদের যে আড্ডাটা যেরকম হলো, যে ইনফর্মাল, এই ইনফর্মালটাই তো আত্মীয়তার লক্ষ্য। ওই যদি ফর্মালি আচ্ছা শোন অমুক দিন সন্ধ্যে 6টার সময় আমার বাড়িতে একটা আমরা গেট টুগেদার করছি, তোরা কি ফাঁকা আছিস, ফাঁকা থাকলে চলে আসিস, অমুক অ্যাড্রেস, সেটা আমার বিয়ে বাড়িতে কার্ড দেওয়ার মতন মনে হয়। হ্যাঁ, সেই সব কেন করবো? যেদিন মনে হবে তুই ফোন করবি, তুমি বাড়ি আছো, হ্যাঁ বাড়ি আছি, চলে এলাম, আসছি, চলে আয়, ঠিক আছে, এইটাই হবে, জানা রইলো। এবার আমি শেষ করতে চাই তোমার একটা যে কোনো পারফরমেন্স দিয়ে, কারণ আমি তোমার গানও শুনেছি, তোমার কবিতাও শুনেছি, এটার লোভ সামলাতে পারছি না। এ তো খুব বিপদে ফেলে দিলি, কবিতা তো এখন আর সেইভাবে মুখস্থ থাকে না, গানও হতে পারে। আর যখন ওইরকম পাহাড়ে ঠান্ডায় তুমি গান মানে আমরা মুগ্ধ হয়ে শুনেছি, অনেক আড্ডা আমি মিস করে গেছি, মানে সেটা আমার দুর্ভাগ্য ছিল। গান 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 পাশ থেকে সৌনকদা বলছে গিটার দেবো, না গিটার না, এটা খালি গলাই গাই। গলা যেই সিরিজটা দিয়ে আমার পরিচিতি, যেই সিরিজটার জন্য মানুষ আমাকে চেনেন বা ভালোবাসেন, শ্রীকান্ত, তার গানগুলো তো ভীষণ ভীষণ পপুলার। প্রলয়, দেবায়ন, অনিশ ওরা মিলে সব গানগুলো করেছিল, ওরাও আমার খুব প্রিয় পাত্র। তো ওই শ্রীকান্তর আমাকে নাও গানটা তো শেষ, খতম, বাই বাই, টাটা, গুড বাই, লোকজন শুনেছে। তো তার যে একটা অল্টারনেটিভ ভার্সন আছে, খুব ভালো লাগে, আমি এটা সিকিমেও শুনেছি, সেটা আমি 2 লাইন চেষ্টা করছি, জানি না কতটা ভালো হবে। এইখানটা রিল যাবে। প্রলয়, দেবায়ন, তোরা আমাকে ক্ষমা করে দিস, অনিশ তোরা আমাকে ক্ষমা করে দিস। আমি বলছি ঋষভ দা এইখানটা রিল যাবে, আগুন আগুন, ক্রাশ 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 ক্রাশ। ও নদী কেন ফিরায়ে দিলে, আমি বড় রোষে মরি তিলে তিলে, বলি বইতে দাও, বলে শেষ নয় বাকি আছে খেলা, যেমন পার ছোঁয়ে লালনের ভেলা, আরো সইতে দাও, ঢেউয়ে ঢেউয়ে নাও 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 নাও, যার করে নাও, আমাকে নাও আমাকে নাও, আগুনে নাও ফাগুনে নাও, ঢেউয়ে ঢেউয়ে নাও 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 নাও, যার করে নাও। ওফ, কি বলবো, স্পিচলেস। আমি জানি দর্শকরা আমাকে হিংসে করছে যেই মোমেন্টটায় আমি সামনে বসে আছি। রিয়েলি রিয়েলি অ্যামেজিং, মানে কি বলবো, আর কিছু বলার নেই। খুব ভালো করে পুজো কাটুক তোমার, আর আপনাদেরও পুজো ভালো কাটুক। আমি জানি পঞ্চমীটা আপনাদের খুব ভালো গেল, ক্রাশকে এইভাবে এরমভাবে উজাড় করে পেলে, বা তার সমস্ত কিছু পছন্দ অপছন্দ, তার ছোটবেলা, এগুলো কার না জানতে ভালো লাগে। তো থ্যাংক মি লেটার, ভালো করে পুজো কাটান।